জি ভাই, ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি তোমাদের মিশন সাগিদার ভাইয়া। আজকে আবারও তোমাদের পদার্থবিজ্ঞানের এসএসসি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার নিয়ে হাজির হয়েছি, পদার্থের অবস্থা এবং চাপ। তো তোমরা একটু আমাকে যারা আছো, অলরেডি যারা আছো, একটু জানিয়ে দাও আমাকে ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা এবং ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা। ঠিক আছে? তাহলে সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা শুরু করতে পারি লাইভটি। তোমরা একটু দ্রুত যারা আছো তোমাদের ফ্রেন্ডদের জানিয়ে দাও, তোমাদের পোস্টে শেয়ার দিয়ে দাও এবং তোমাদের বন্ধু বান্ধবদের মেনশন দিয়ে দাও। সবাই মিলে আমরা আজকে এই চ্যাপ্টারটা কভার করব, পদার্থের অবস্থা ও চাপ। তো দ্রুত একটু যারা আছো আমাকে একটু শিওর করো যে তোমরা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। দ্রুত সবাই একটু জয়েন হয়ে যাও। ঠিক আছে। তো কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। মাহিম, তুমি কেমন আছো? আব্দুল ওয়াহাব লিখেছে এই চ্যাপ্টারের সিকিউ হার্ড লাগে, কিছু ট্রিক্স দেন। ওকে ভাই, ইনশাল্লাহ তুমি অবশ্যই এই ক্লাসটা পুরোটা করো, ইনশাল্লাহ আশা রাখতেছি সিকিউ বলো বা যে কোনো সমস্যা এমসিকিউ সবগুলো ইনশাল্লাহ কাভার হয়ে যাবে। সো তোমরা একটু দ্রুত জানিয়ে দাও যে তোমাদের এই চ্যাপ্টারটার কোন কোন টপিকে বেশি সমস্যা আছে, তাহলে ওই টপিকটা আমি একটু বেশি ইফোর্ট দিতে পারবো। তোমরা একটু দয়া করে জানিয়ে দাও যে ওভারঅল এই চ্যাপ্টারটা কেমন লাগে এবং কোন কোন স্পেশালি কোন কোন টপিকে তোমাদের সমস্যা আছে। যেমন এখানে তোমাদের প্রথমত কিছু বেসিক আছে, চাপ কি, ঘনত্ব কি। এর পরবর্তীতে দেখবা যে আর্কিমিডিসের সূত্র, প্যাসকেলের সূত্র আছে। তারপরে স্থিতিস্থাপকতার কিছু সূত্র আছে, কোনো বস্তু কোন তরলে ভাসবে নাকি ডুববে। তো এই টপিকগুলোর মধ্যে তোমরা একটু আমাকে জানিয়ে দাও যে ওভারঅল এই চ্যাপ্টারটা কেমন লাগে বা কোন কোন টপিকে তোমাদের সমস্যা আছে। তো অলরেডি লিখেছো যে শোনা যায়, দেখা যায়। ওকে, ঠিক আছে। তাহলে তোমরা একটু তোমাদের স্পেশালি প্রবলেমগুলো জানিয়ে দাও, আমি তাহলে ক্লাসটা কন্টিনিউ করতে পারি ইনশাল্লাহ। তো চ্যাপ্টারটার নাম দেখে বুঝতে পারতেছো, পদার্থের অবস্থা ও চাপ। অর্থাৎ এখানে তরল, বায়বীয় এই ধরনের যে পদার্থগুলা, কঠিন পদার্থ নিয়েও কিছু আলোচনা আছে। স্পেশালি এগুলা নিয়েই মূলত এই চ্যাপ্টারটার কন্টেন্ট। ঠিক আছে? তো সর্বপ্রথম আমাদের যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে প্রেসার বা চাপ কি। ঠিক আছে? দেখো একদম ছোট্ট এক শর্টে শর্টে তুমি যদি লিখতে পারো, তোমাদের এই ছোট ছোট এই সংজ্ঞাগুলা পরীক্ষাতেও আসে। একদম শর্টে যদি বলি যে কোনো একটা পৃষ্ঠের একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলের মানকেই কি বলবো? চাপ বলে। এখন এই যে এই প্রত্যেকটা কথা তোমার মাথায় রাখতে হবে। দেখো যে বলা আছে কোনো একক ক্ষেত্রফলের উপর, একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলের মানকে কি বলবো? চাপ বলবো বা প্রেসার বলবো। এখন যে কোনো একটা পৃষ্ঠ, ধরো এখানে একটা সারফেস আছে, এই সারফেসের ক্ষেত্রফলটা মনে করো এ ক্ষেত্রফল, এর ক্ষেত্রফলটা ধরো আমি ধরে নিচ্ছি এ। তো এখন তুমি এর উপরে বল প্রয়োগ করছো, উপর থেকে বল প্রয়োগ করলে লম্বভাবে এফ পরিমাণ। জাস্ট এ ক্ষেত্রফলের উপর তুমি বল প্রয়োগ করেছো এফ পরিমাণ। তাহলে আমি যদি বলি যে একক ক্ষেত্রফলের উপর কতটুকু বল প্রয়োগ করেছো। এখন দেখো কোনো কিছু যখন একক আসে তখন আসলে কি হয়? ভাগ হয়ে যায় না ক্ষেত্রফল দিয়ে? যেমন ওই যে তুমি বেগ পড়ছো যে একক সময়ে কোনো একটা বস্তু যে পরিমাণ সরণ ঘটে তাহলে তাকে কি বলে? বেগ বলে। তাহলে বেগ বের করার সময় তুমি কি করতে? এস ডিভাইডেড বাই টি। অর্থাৎ ওই যে একক বের করার জন্য আমরা কি করতাম? টি দিয়ে ভাগ করতাম। ওইখানে ছিল একক সময়ে, আর আমাদের চাপের সংজ্ঞায় বলা হচ্ছে কি? একক ক্ষেত্রফলের উপর। তাহলে ওইখানে একক সময়ে ছিল যে ভেলোসিটির কথা চিন্তা করো, ভি ইকুয়াল টু এস বাই টি।
তো এই যে তুমি টাইম দিয়ে ভাগ করতে কেন, কারণ তোমার দরকার ছিল একক সময়ে, আর আমাদের এখানে দরকার কি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বল। তাহলে আমরা চাপকে এভাবে সংজ্ঞায়িত করতে পারবো যে পি ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এ, অর্থাৎ একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে আমরা কি বলবো, চাপ বলবো। ঠিক আছে, এখন এখানে খেয়াল করে দেখো, এখানে তোমাদের প্যারামিটারগুলো কি কি। প্রথমত আমাদের পি কি, পি হচ্ছে সেই প্রেসার বা চাপের মান, এফ দ্বারা বোঝাচ্ছে কি প্রযুক্ত বল, এবং এ কি ক্ষেত্রফল। ঠিক আছে, অর্থাৎ এটা দিয়ে তোমাকে ম্যাথ দিতে পারে ছোট ছোট, এফ এর মান হয়তো দিবে, ক্ষেত্রফল হয়তো দিতে পারে, বলতে পারে যে চাপ কত, আবার উল্টা কাজও হতে পারে। ঠিক আছে, এখন এইটুকুই শেষ না, তোমাদের আরো কিছু জিনিস দরকার হয় এমসিকিউতে, সেটা হচ্ছে একটা রাশির মাত্রা, একটা রাশির একক। তো এগুলো তোমরা জাস্ট এই রাশিটা থেকেই বুঝতে পারবে। ঠিক আছে, প্রথমত আমি মাত্রাটা বের করে ফেলি। তোমরা একটু বলো তো, যারা জানো চাপের মাত্রা কি হবে, চাপের একক কি হবে। আমি জানি অলরেডি অনেকেই জানো চাপের মাত্রা এবং চাপের একক। তো প্রথমত মাত্রা বের করব। দেখো, তো মাত্রা বের করার সময় আমাদেরকে কিভাবে লিখতে হবে, তোমরা সবাই জানো যে তৃতীয় বন্ধনী দিয়ে লিখতে হয়। এটা ইকুয়াল টু, ওপরে আছে দেখো এফ, এফ মানে কি, আবার তোমরা বল চ্যাপ্টারে পড়ে এসেছো না, এফ ইকুয়াল টু এম এ। তাহলে এফকে যদি তুমি ভাঙো কি পাবে, তুমি পাবে এম এ। ঠিক আছে, আর নিচে কত আছে, নিচে আছে ক্ষেত্রফল। এই কিন্তু আলাদা, নিচের এটা হচ্ছে ক্ষেত্রফলের এ, আর উপরের এটা কি ত্বরণের এ। ঠিক আছে, এখন তুমি যদি এখান থেকে ওদের ভ্যালুগুলো বসাও, দেখো এম বলতে কি, এম বলতে হচ্ছে একটা বস্তুর ভর, তাহলে ভরের মাত্রা কি, ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম, এবং ভরের সাথে আছে কি, ভরের সাথে আছে ত্বরণ, ত্বরণের মাত্রা কি এল টি ইনভার্স 2, এবং নিচে কত আছে খেয়াল করো তো, নিচে আছে ক্ষেত্রফল। এখন ক্ষেত্রফল মানে কি, ধরো নর্মালি ক্ষেত্রফল বললে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ লেন্থ গুণ লেন্থ। তাহলে লেন্থকে লেন্থ দিয়ে গুণ করলে কি পাবে, মাত্রাটা হবে এল স্কোয়ার। ঠিক আছে, এখন তুমি এখান থেকে এই যে উপরের এল নিচের এল একটা কাটাকাটি করলে নিচে একটা এল থাকে, তাহলে চাপের ক্ষেত্র মাত্রাটা আমরা কি পাইলাম, দেখো এই যে নিচের এলটা আবার উপরে চলে গিয়ে কি হবে এল ইনভার্স, তাহলে চাপের মাত্রা কত এম এল ইনভার্স টি ইনভার্স 2, এইটা হচ্ছে চাপের মাত্রা। ঠিক আছে, প্রত্যেকটা রাশিরই তোমাদের মাত্রা বের করতে হবে, একক বের করতে হবে, এগুলো কিন্তু পরীক্ষায় খুবই আসবে। ঠিক আছে, এটা গেল মাত্রা। এখন একক তুমি কেমনে পাবে, সেম ভাবে তুমি দেখো এখান থেকে বুঝতে পারবে যে একক কত হবে। ওপরে আছে কি এফ না, তুমি তো একটু আগেই ভাঙলে এটাকে যে পি ইকুয়াল টু এফ বাই এ, তাহলে এফ কে আবার ভাঙতে পারবে কিভাবে, এম এ ডিভাইডেড বাই এ। চাপের একদম বেসিক যে এককটা সেটা বের করি। দেখো, তাহলে এমটা কি ভর, ভরের একক হচ্ছে কেজি, এবং এ বলতে কি, এ হচ্ছে ত্বরণ, ত্বরণের একক কি মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার, ডিভাইডেড বাই নিচে আছে কত ক্ষেত্রফল, আর ক্ষেত্রফলের একক কি আমরা সবাই জানি মিটার স্কোয়ার। তাহলে এখন দেখো কাটাকাটি করলে কি হবে, তোমরা সবাই বুঝতে পারতেছো, এম দ্বারা এম স্কোয়ার কাটলে নিচে একটা এম থাকবে, এটা উপরে গেলে কি হবে এম ইনভার্স, তাহলে কেজি মিটার ইনভার্স পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এইটা হচ্ছে চাপের একক। তবে নর্মালি চাপের একক এটা ইউজ করা হয় না, চাপের একদম ব্যবহারিক যে এককটা সেটা ইউজ করা হয় প্যাসকেল, পি এ। ঠিক আছে, তো এমসিকিউতে অনেক সময় এই অপশনটাও থাকতে পারে যে নিচের কোনটি চাপের একক, হয়তো প্যাসকেল দিল না, তোমাকে এইটা দিতে পারে যে কেজি পার মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে চাপ রিলেটেড চাপের রাশিমালাটা কি, বিশেষ করে তোমরা এটা মনে রাখতে পারলেই এটার মাত্রাও বের করতে পারবে, এটার এককও বের করতে পারবে। ঠিক আছে, বা তারপরে যদি ভুলে যাও, আমি অন্যান্য রাশিগুলোর আর ডিটেল দেখাবো না, এটা একদম শুরুতে ছিল বেসিক, তো পরবর্তীতে তোমরা এই যে মাত্রা এবং এককগুলো অন্যান্য রাশির নিজেরাই বের করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, তো আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। তাহলে আমি পরের স্লাইডে যাব আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। রফিকুল ইসলাম কেমন আছো তুমি? ওকে, তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো কিনা একটু জানিয়ে দাও সবাই। ওকে, তাহলে দেখি পরবর্তীতে। দেখো, খুব সিম্পল একটা এক্সাম্পল, আমরা চাপ যেহেতু পড়লাম, এখন চাপের খুব সিম্পল একটা এক্সাম্পল পড়বো, সেটা হচ্ছে 60 কেজি ভরের একজন ব্যক্তির পায়ের এক পায়ের তলদেশের ক্ষেত্রফল 100 সেন্টিমিটার স্কোয়ার। দেখি তোমরা চাপ কয়জন বুঝেছো। এরপরে কি বলা আছে দেখো, যে দুই পায়ে দাঁড়ানো অবস্থায় সে কি পরিমাণ চাপ অনুভব করবে, দুই পায়ে দাঁড়ানো অবস্থায় সে কি পরিমাণ চাপ অনুভব করবে, এটা তোমাকে
বের করতে বলছে। এখন দেখো আমরা যেটা তোমাকে মাত্র পড়ালাম যে চাপ বলতে আসলে আমরা বুঝি কি, পি ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই কত, এফ ডিভাইডেড বাই এ। তাহলে এখানে তোমাকে চাপ বের করতে কয়টা প্যারামিটার জানা লাগবে, দুইটা প্যারামিটার জানতে হবে। প্রথমত তোমাকে জানতে হবে বলের মান জানতে হবে এবং দ্বিতীয়ত জানতে হবে ক্ষেত্রফল। এখন খেয়াল করো একটা ব্যক্তি যার ভর হচ্ছে 60 কেজি, এখন আমি যে এখানে দাঁড়ায় আছি আমার পুরা ভর কোথায় প্রযুক্ত আছে, আমার দুই পায়ে। তাহলে আমার আমার যে বলটা এফটা, এফ ইকুয়াল টু আমরা এখানে কিভাবে লিখতে পারবো, যেহেতু এখানে একটা ভর সংশ্লিষ্ট বিষয় তাই না, তার মানে আমার ওজন যে বলটা, আমার ওজন বলটাই কিন্তু আমার দুই পায়ে অ্যাপ্লিকেবল হচ্ছে। তাহলে এফ ইকুয়াল টু আমরা লিখবো কি এম জি। এখন অনেকে বলতে পারো যে ভাই এফ ইকুয়াল টু এম এ কখন লিখবো, এম জি কখন লিখবো, যখন এমনিতেই একটা ধাক্কা দেওয়া বা একটা বল দেওয়া রৈখিক সরণ ঘটে বা রৈখিক ত্বরণ ঘটে তখন আমরা লিখি এম এ। বাট এখানে কিন্তু একটা ওজন সংক্রান্ত বিষয় তাই না, আমার ওজন আমার দুই পায়ে অ্যাপ্লিকেবল হচ্ছে, এই কারণে আমরা এখানে লিখবো এম জি ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই ক্ষেত্রফল এ। এখন তোমাকে কিন্তু আমি এখানে সবই দিয়ে দিছি, খেয়াল করো এম এর মান কত দেওয়া আছে 60 কেজি, জি এর মানও দেওয়া আছে দেখো 9.8। এখন ক্ষেত্রফল কত হবে, এই ক্ষেত্রফলও কিন্তু দেওয়া আছে। কিভাবে দেওয়া আছে দেখো, খেয়াল করে দেখো এখানে এক পায়ের তলদেশের ক্ষেত্রফল দেওয়া আছে কত, সেটা 100 সেন্টিমিটার স্কোয়ার। এখন আমি তো দাঁড়ায় আছি দুই পায়ে তাই না, তাহলে আমার এক পায়ের ক্ষেত্রফল যদি 100 সেন্টিমিটার স্কোয়ার হয় তাহলে আমার দুই পায়ের ক্ষেত্রফল কত হবে, 200 সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা তাহলে আমি এখন ক্ষেত্রফলটা একটু ইজিলি বের করবো দেখো, কারণ আমার ক্ষেত্রফলটা এখানে দরকার হবে। দেখো ক্ষেত্রফল 100, এটা হচ্ছে এক পায়ের, বাট তুমি তো দাঁড়া আছো দুই পায়ে তাই না, তাহলে তোমার ক্ষেত্রফল যেটা, তোমার ক্ষেত্রফল কত হবে, টোটাল এরিয়াটা হবে 200 তাই না, আমি সরাসরি লিখে দিচ্ছি 200 সেন্টিমিটার স্কোয়ার। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এখানে কিন্তু সরাসরি অ্যান্সার করতে পারবো না, মানে সরাসরি আমি 200 ইউজ করতে পারবো না, কারণ এটা আছে আমাদের দেখো সেন্টিমিটারে, অর্থাৎ সেন্টিমিটার স্কোয়ারে। তাহলে এটাকে প্রথমত আমাদেরকে মিটার স্কোয়ারে কনভার্ট করতে হবে, কারণ আমরা ম্যাথ করার সময় অলওয়েজ ভ্যালুগুলা নেব কিসে, এসআই এককে, ঠিক আছে। তো অলরেডি একজন অ্যান্সার দিয়ে দিয়েছো, ওকে আমিও একটু করে দেখি তোমাদের অ্যান্সারের সাথে মিলে কি না, ঠিক আছে। তোমরা সবাই যারা দেখতেছে সবাই একটু ক্যালকুলেশন করো, অ্যান্সারটা জানিয়ে দাও, দেখি কতজনের অ্যান্সারটা কারেক্ট হয়। তো ক্ষেত্রফলটা তোমরা যারা অ্যান্সার করেছো তারা কি 200 ধরেই করেছো কি না, 200 ধরে করলে কিন্তু ভুল হবে অ্যান্সারটা। তো এখন ক্ষেত্রফলটা আমরা মিটার স্কোয়ারে নিব কিভাবে, 200 দেখো সেন্টিমিটার স্কোয়ার, এই জায়গাতে অনেকের একটু সমস্যা হয়। তো এটা একদম কিভাবে সহজে বুঝবে দেখো, সেন্টিমিটার স্কোয়ার এটাকে তুমি এভাবে লিখতে পারো যে সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার, ঠিক আছে। এখন তুমি জানো যে 1 সেন্টিমিটার সমান কত, 1 সেন্টিমিটার সমান 100 সেন্টিমিটার সমান 1 মিটার। তাহলে এই যে সেন্টিমিটারকে যদি তুমি মিটারে কনভার্ট করো তাহলে কি করতে হয়, 100 দিয়ে ভাগ। আবার তোমার সেন্টিমিটার আছে দুইটা, তাহলে তোমাকে যেটা করতে হবে 200 ইন্টু এখানে একবার 1/100 লিখবা, এই যে এই সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করে ফেললাম। আবার আরেকটা যেহেতু সেন্টিমিটার আছে এটার জন্য তুমি আরেকবার 1/100 লিখবা। তাহলে এবার কিন্তু এটা কিসে কনভার্ট হয়ে গেছে, মিটার স্কোয়ারে কনভার্ট হয়ে গেছে। এখন এটা ক্যালকুলেট করে দেখো, এখান থেকে দুইটা শূন্য যদি তুমি ক্যান্সেল করো তাহলে 2 ডিভাইডেড বাই কত, 100, 2 ডিভাইডেড বাই 100 কি মিটার স্কোয়ার, ঠিক আছে। তাহলে এই যে ক্ষেত্রফলের মান তুমি পাইছো, এখন কিন্তু তোমার সব কিছু জানা আছে, তুমি শুধু ভ্যালুগুলো এখানে বসাও দেখো। তাহলে পি এর মানটা তুমি ফাইনালি কত পাবে, এম জি, তো এম এর মান কত 60 কেজি, 60 মাল্টিপ্লাইড বাই জি কত 9.8, তো 60 মাল্টিপ্লাইড বাই 9.8 ডিভাইডেড বাই ক্ষেত্রফল কত বের করলে, এই যে 2/100, তাহলে 2 ডিভাইডেড বাই কত 100, ঠিক আছে। এটা একটু তোমরা ক্যালকুলেট করলেই বুঝতে পারবে যে আমার ক্ষেত্রফলের মানটা কত আসতেছে। তোমরা একটু দ্রুত জানাও, কেউ কেউ অ্যান্সার দিয়েছো ক, কেউ কেউ অ্যান্সার দিয়েছো গ, তাহলে এখন আমি কোনটা নিব দেখি। তোমরা বাকিরা ক্যালকুলেট করে দেখো দ্রুত অ্যান্সার কোনটা আসে, দ্রুত জানাও ক্যালকুলেট করে যে রেজাল্ট কোনটা আসতেছে, এ নাকি সি।
তোমরা একজন অ্যান্সার দিয়েছো গ, এবং এখানকার এটা ক্যালকুলেট করে দেখবা। এখন বাকি কাজ আমি মনে করি না যে আমার করে দিতে হবে, ঠিক আছে? তোমাদের এটার অ্যান্সার আসবে, ক্যালকুলেট করলে দেখবা 2.94 মাল্টিপ্লাইড বাই 10⁴ প্যাসকেল, ঠিক আছে? তাহলে এটা সঠিক অ্যান্সার কোনটা হবে? এটা সঠিক অ্যান্সার হচ্ছে গ, 2.94 গুণ 10⁴ প্যাসকেল, ঠিক আছে? তোমরা একজন অ্যান্সার দিয়েছো 2.94 গুণ 10⁴ প্যাসকেল, ওকে? একজন অ্যান্সার দিয়েছো, অ্যান্সার সঠিক হয়েছে, ওকে। আমি তাহলে পরের প্রবলেমে যাব, তবে তার আগে তুমি একটু আমাকে শিওর করো যে তুমি বুঝছো কি না, ওকে? জাস্ট আমরা কি করলাম, চাপের যে সূত্রটা ছিল F/A, F=mg, বাট এখানে একটু ঝামেলা ছিল, সেটা হচ্ছে ক্ষেত্রফলটা কত। তো এটা সেন্টিমিটার স্কোয়ারে দেওয়া ছিল, জাস্ট এটাকে মিটার স্কোয়ারে কনভার্ট করা হলো। তো সেন্টিমিটার স্কোয়ার বলতে কি, সেন্টিমিটার স্কোয়ারটা হচ্ছে কি সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার না। এখন 1 সেন্টিমিটারকে আবার মিটারে কনভার্ট করলে কি করতে হয়, 100 দিয়ে ভাগ। এই কারণে আমি এখানেও 100 দিয়ে ভাগ করলাম, এই সেন্টিমিটারকে আবার কনভার্ট করতে আরেকবার 100 দিয়ে ভাগ করলাম, ঠিক আছে? তো কাটাকাটি করলে 2/100 মিটার স্কোয়ার, ওকে? তো অনেকে অ্যান্সার দিয়ে দিয়েছো, রফিকুল ইসলাম, মুরাদ, বাশার, রতন সরকার, ওকে, সবাই সঠিক অ্যান্সার দিয়েছো, থ্যাংক ইউ সবাইকে। তো আমি মোটামুটি ধরে নিচ্ছি যে সবাই বুঝতে পারছে। আমি তাহলে পরের প্রবলেমে যাই। তো পরবর্তী যে টপিকটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে ঘনত্ব, ডেনসিটি। তো ঘনত্বটা তুমি একদম শর্টে বুঝো যে কোন একটা বস্তুর একক আয়তনের ভরকেই তার ঘনত্ব বলে, একদম সোজা কথা। একক আয়তনের ভরকেই তার ঘনত্ব বলে। দেখো চাপটা ছিল কি, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল, এজন্য চাপকে আমি লিখছিলাম কিভাবে, F/A। এখন এখানে বলতেছে কি একক আয়তনের ভর, একক আয়তনের ভর, তাহলে ঘনত্বকে প্রকাশ করা হয় নর্মালি রো দিয়ে, ঠিক আছে? তাহলে একক আয়তনের, এখন দেখো যখন ওই যে একক সময় হয় তখন কি সময় দিয়ে ভাগ, একক ক্ষেত্রফল বললে তুমি কি করলে, ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে। তাহলে এটার আমি আর ডিটেল যাচ্ছি না। একক আয়তন তার মানে কি দিয়ে ভাগ হবে, আয়তন দিয়ে ভাগ হবে, ঠিক আছে? তাহলে ঘনত্ব রো ইকুয়াল টু সূত্র কি, m/v, ওকে? তোমরা এগুলো অলরেডি পড়ে আসছে, এগুলো নিয়ে আমার আর বিস্তারিত বলার কিছু নাই। এটার যেমন মাত্রা কত হবে, এটার একক কত হবে, এগুলো তোমরা সবই জানো, ঠিক আছে? এটার মাত্রা এবং একক তোমরা একটু দ্রুত বের করো যে ঘনত্বের মাত্রা কত আমরা লিখতে পারবো। জাস্ট আগেরটা আমি যে দেখাইলাম সেভাবে তুমি মাত্রা বের করবা এবং কি বের করবে, এককটা বের করবে, ঠিক আছে? দেখি এটা তোমাদের কাজ, নিজেরা একটু দ্রুত করো। ঘনত্বের মাত্রা কত এবং ঘনত্বের একক কত, আমি তোমাদের হেল্প করব। উপরের কাছে কি ভর, তাহলে ভরের মাত্রা কি, ভরের মাত্রা হচ্ছে M, আর নিচে হচ্ছে আয়তন, আয়তনের মাত্রা হচ্ছে L², ঠিক আছে? এবার দেখি তোমরা বলো তাহলে ঘনত্বের মাত্রা কি হবে, ভরের মাত্রা হচ্ছে m, আর নিচে আয়তন, আয়তনের মাত্রা L²। তাহলে ঘনত্বের মাত্রাটা কি হবে দেখি, দ্রুত জানাও ঘনত্বের মাত্রাটা কি হবে। মাত্রার সাথে সাথে এটার এককও বলে দাও যে একক কত হবে। এটার মাত্রা একক তোমরা অলরেডি পড়াশোনা করছো, এখন আর মনে করতেছি না যে এটা ডিটেল কিছু বলার আছে। আচ্ছা, ঘনত্বের মাত্রা এবং ঘনত্বের একক, যারা চাপেরটা বুঝেছো তারা কিন্তু ঘনত্বেরও মাত্রা একক বের করতে পারবে। ওপরে আছে কত, ভর m, তাহলে m এর মাত্রা M ডিভাইডেড বাই L²। তাহলে এটাকে একসাথে লিখলে কি হবে, m L−3, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে ঘনত্বের মাত্রা, m L−3। তাহলে ঘনত্বের একক কি হবে, একইভাবে এখানে খেয়াল করে দেখো, ওপরে আছে কি m ভর, আর নিচে কত আয়তন, তাহলে ভর ভাগ আয়তন, তাহলে ভরের একক কি কেজি, আর নিচে হচ্ছে আয়তন, আয়তনের একক মিটার কিউব, তাহলে কেজি পার মিটার কিউব, ঠিক আছে? এটা হচ্ছে মাত্রা এবং একক, ওকে? তোমরা অলরেডি অ্যান্সার দিয়ে দিয়েছো অনেকে, তোমাদের সবার অ্যান্সারই ঠিক আছে। তাহলে আমি দেখি পরের এটা নিয়ে কিছু আমরা এক্সাম্পল সলভ করব। এই যে দেখো ঘনত্বের খুব বেসিক একটা এক্সাম্পল, তোমরা সবাই একটু খাতা কলম নিয়ে ক্যালকুলেটর নিয়ে আমার সাথে সাথে সলভ করো, এবং আমার আগে আগে তোমরা সলভ করতে পারবে আশা করি।
তাহলে এটাতে কি বলা আছে দেখো, 0.5 মিটার কিউব আয়তনের একটি বস্তুর ভর দেওয়া আছে 10 কেজি হলে বস্তুটির ঘনত্ব কত। এখন ঘনত্বের সূত্র তোমাকে কি দেখালাম, আমি মাত্রই দেখালাম ঘনত্বের সূত্র রো ইকুয়াল টু এম বাই ভি। এগুলো তোমাদের এমসিকিউতে আসবে, ঠিক আছে। এই যে কুমিল্লা বোর্ড 2016, এগুলো ছোটোখাটো প্রবলেম কিছু এমসিকিউতে আসতে পারে। তাহলে ঘনত্বের সংজ্ঞা অনুযায়ী আমরা লিখতে পারি কি, ভর ভাগ আয়তন। তো তোমাকে এখানে ভর দেওয়া আছে কত, 10 কেজি। তাহলে 10 ডিভাইডেড বাই আয়তন কত, 0.5 মিটার কিউব, 0.5। তাহলে এটা ক্যালকুলেট করে দেখো কত হয়, কেজি পার মিটার কিউব, ঠিক আছে। মিটার কিউব একটু দ্রুত জানাও দেখি সবাই, ক্যালকুলেশন করো। সিরাতুল মুত্তাকিন মুরাদ, তুমি ক্ষেত্র ইয়াটাও দিয়ে দিয়েছো, ওকে থ্যাংক ইউ। এবার এটা দ্রুত ক্যালকুলেট করো সবাই, যে 10 ভাগ 0.5, তাহলে কত হবে, এটা কোনটা হবে সঠিক অ্যান্সার আমাদের, বলো দ্রুত বলো। সহজ, এগুলো অনেক সহজ, কিন্তু এরপরে আস্তে আস্তে কঠিন এক্সাম্পলের দিকে যাব। তোমাদের যাদের সিকিউ প্রবলেম হয় বা এমসিকিউ এর অনেক টপিক প্রবলেম হয়, তারা আশা করি তোমাদের টপিকের প্রবলেম যে টপিকগুলোতে হয় এগুলো একটু জানিয়ে দাও, তাহলে সেইগুলো আমাদের পক্ষে সলভ আউট করার সুবিধা হবে, ঠিক আছে। দ্রুত জানাও কোথায় কোথায় প্রবলেম আছে তোমাদের। তাহলে 10 ভাগ 0.5, এটা ক্যালকুলেট করে কত আসতেছে অ্যান্সার। অলরেডি অ্যান্সার দিয়ে দিয়েছো ডি, হ্যাঁ ঠিক আছে, কারণ এটাকে ভাগ করলে হবে 20 কেজি পার মিটার কিউব। ওকে, তাহলে এটার অ্যান্সার কোনটা, সঠিক অ্যান্সার ঘ। ওকে, ধন্যবাদ তোমাদের সবাইকে। এরপরে দেখো, ঘনত্ব রিলেটেড আরেকটা এক্সাম্পল দেখে আমরা পরের টাইপে যাব। এখানে বলা হচ্ছে কোন একটা পুকুরের দৈর্ঘ্য 25 মিটার, প্রস্থ 15 মিটার, এতে 2 মিটার গভীর পানি থাকলে পানির ভর নির্ণয় করো। এখানে একটা তথ্য দেওয়া নাই, তোমাদের জানা উচিত এটা, বা প্রশ্নে যদি নাও দেওয়া থাকে তারপরেও তুমি এটা ধরে নিবে যে পানির ঘনত্ব কত, রো ডাব্লিউ। এটা অনেকেই জানো, পানির ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব, ঠিক আছে। এটা দেওয়া থাকুক বা না থাকুক, তোমাকে কিন্তু এটা ধরে নিয়েই আগাইতে হবে, ঠিক আছে। পানির ঘনত্ব কত, 1000 কেজি পার মিটার কিউব। এখন এটাও দেখো ঘনত্ব সংক্রান্ত একটা প্রবলেম। কিভাবে ঘনত্ব সংক্রান্ত প্রবলেম, কারণ তোমাকে বের করতে বলছে পানির ভর কত। এখন তুমি চিন্তা করো যে একটা পুকুরের তোমাকে কি কি দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে কত, 25 মিটার, প্রস্থ দেওয়া আছে কত, 15 মিটার, এবং গভীরতা কত দেওয়া আছে, 2 মিটার। তাহলে তোমাকে দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে এবং গভীরতা তোমাকে সবই দেওয়া আছে। তাহলে তুমি আয়তন বের করতে পারবে নিশ্চয়ই পুকুরের। তাহলে পুকুরের আয়তন কত হবে, আমরা প্রথমত পুকুরের আয়তনটা বের করে নিব। আসো, যে পুকুরের আয়তন কত, আয়তনের একদম খুবই বেসিক সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, ঠিক আছে। ওটা সূত্রটা লিখতেছি না। দৈর্ঘ্য কত 25 গুণ প্রস্থ কত 15 এবং উচ্চতা কত, উচ্চতা 2। তাহলে তোমরা যদি এটা ক্যালকুলেট করো তাহলে কিন্তু কি পেয়ে যাবা, ওই পুকুরের আয়তন পেয়ে যাবে। তাহলে পুকুরের আয়তন কত হলো দেখো, তোমরা জাস্ট ক্যালকুলেট করো, 25 গুণ 15 গুণ 2, 750 মিটার কিউব, ঠিক আছে। 750 মিটার কিউব, অর্থাৎ ওই পুকুরের আয়তন আমরা পেয়ে গেছি কত, 750 মিটার কিউব। বাট তোমাকে বের করতে বলছে কি দেখো, তোমাকে বের করতে বলছে পানির ভর। আগের এক্সাম্পলের সাথে এটার পার্থক্য হচ্ছে, আগের এক্সাম্পলে তোমাকে ঘনত্ব বের করতে বলছিল, বাট এবার তোমাকে ভর বের করতে হবে। তো সেম ভাবে তুমি ঘনত্বের যে সূত্রটা শিখছো সেটাই অ্যাপ্লাই করো। আমরা জানি ঘনত্ব কত, এই যে রো, রো এর সূত্রটা কি শিখছিলাম, রো ইকুয়াল টু ভর ভাগ কত, আয়তন। এখন যেহেতু আমরা এটা পানি নিয়ে কথাবার্তা বলতেছি, তাহলে আমরা এখানে কি লিখবো, রো ডাব্লিউ, ঠিক আছে, মানে ওয়াটারের ঘনত্ব, পানির ঘনত্ব। এখন পানির ঘনত্ব কত, 1000। তো তোমাকে বের করতে বলছে কি, পানির ভর। তাহলে তুমি এমটাকে আড়াআড়ি করে আলাদা করো, তো এম ইকুয়াল টু কি হবে, রো ডাব্লিউ মাল্টিপ্লাইড বাই ভি। তো এখন তো তুমি সবই জানো, এখানে রো ডাব্লিউ কত, মানে পানির ঘনত্ব কত, 1000। তোমরা একটু ক্যালকুলেট করে ফেলো। তাহলে 1000 গুণ আয়তন কত, এই যে 750। তাহলে ক্যালকুলেট করে দেখো কত কেজি হয়, একটু দ্রুত জানাও সবাই দেখি কত হয়।
এটার অ্যান্সার। আমি একটু হালকা অসুস্থ, তো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে সবাই, আশা করি। ভয়েসটা তো একটু খারাপ শোনাচ্ছে। তো একটু ক্যালকুলেট করো দেখি সবাই, কত হয় এটা। ঘনত্বকে তুমি শুধু আয়তন দিয়ে ভাগ করো, তাহলে কি পেয়ে যাবে? ভর পেয়ে যাবে, ঠিক আছে? দ্রুত একটু জানাও সবাই, তারপরে আমি পরবর্তী এক্সাম্পলে যাব। এই সবাই ক্যালকুলেটর নাও, খাতা কলম নিয়ে দ্রুত অ্যান্সার জানাও, কত হবে দেখি, বুঝতে পারছো কিনা। অ্যান্সার দিলে তবে মনে করবো যে না তোমরা বুঝতে পারতেছো ঠিক মতো, এবং সেটাও তুমি জানাও যে বুঝছো কি না, কোনো প্রবলেম আছে কিনা, বা রিপিট করতে হবে কিনা। অ্যান্সার দিয়ে দিয়েছে অলরেডি, তো তোমরা লিখেছো সবাই। হ্যাঁ ঠিক আছে, এটা গুণ কিন্তু খুবই সহজ। 75 দিয়ে কয়টা শূন্য? 1 2 3 4টা শূন্য, ঠিক আছে? তো অলরেডি তোমরা অ্যান্সার দিয়ে দিয়েছো অনেকে, 7,50,000, ঠিক আছে? ওকে, তো তোমরা আশা করি সবাই বুঝতে পারছো কনসেপ্টটা। তো বুঝতে পারলে আমি তাহলে পরবর্তী এক্সাম্পলে চলে যাই, ঠিক আছে? তোমরা যারা অ্যান্সার দিয়েছে সবাইকে ধন্যবাদ। আমি দেখি তাহলে পরবর্তী এক্সাম্পলটা কি আছে, বা পরবর্তী টপিকটা কি আছে। এইটা কিন্তু তোমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক। কিভাবে এটা গুরুত্বপূর্ণ টপিক? তোমাদের অনেক সময় প্রশ্ন আসে যে একটা সমুদ্রের তলদেশে বা একটা পুকুরের 5 মিটার 10 মিটার বা 20 মিটার গভীরে কোনো একটা বিন্দুতে চাপ কত। এই যে ফর্মুলাটা, এটা কিন্তু তোমাদের বের করতে হবে এখন। তো আমি দেখো এখানে একটা চিত্র নিয়েছি, জাস্ট এই পুরোটাই মনে করো পানি দ্বারা পরিপূর্ণ, বা যে কোনো একটা তরল দ্বারা পরিপূর্ণ। তো ওই তরলের ঘনত্ব মনে করো ধরে নিচ্ছি, ওই তরলের ঘনত্ব রো। ওই তরলের ঘনত্বকে ধরে নিচ্ছি কত? রো। এখন এই যে গভীরতা, মানে একদম তলের যে ক্ষেত্রফলটা, তোমরা কোথাও বুঝতে না পারলে আমাকে জিজ্ঞেস করবে, ঠিক আছে? তলের যে ক্ষেত্রফল, এই যে এই ক্ষেত্রফলটুকু জাস্ট চিন্তা করো যে এর তোলাটা, হ্যাঁ, এই তলের ক্ষেত্রফলটা কত দেওয়া আছে? তলের ক্ষেত্রফলটা দেওয়া আছে এ। এখন আমি তোমাকে বের করতে বলতেছি যে এই যে চৌবাচ্চাটা আছে, এইটার এই যে তলার যে ক্ষেত্রফলটা, এই তলদেশে কতটুকু চাপ প্রযুক্ত হলো, এটা তোমাকে বের করতে বলছি। তাহলে তুমি একদম বেসিক জানো কি, চাপের একদম বেসিক কি জানো তুমি? পি ইকুয়াল টু এফ বাই এ, এটাই তো নাকি? পি ইকুয়াল টু এফ বাই এ। এখন এফ বাই এ, তো এখন তলদেশের ক্ষেত্রফল কিন্তু তোমাকে দেওয়া দিয়েই দিছি, কত সেটা? এ। তাহলে এ নিয়ে আমার আর কোনো ঝামেলা আছে? ঝামেলা নাই। এবার শুধু লাগবে কি? এফ লাগবে না? এবার শুধু লাগবে এফ লাগবে। এখন খেয়াল করে দেখো এফটা আমরা কেমনে পাবো। এই যে এই পুরা চৌবাচ্চাটার তলদেশের ক্ষেত্রফল হচ্ছে এ, আর উচ্চতা কত দেওয়া আছে? উচ্চতা দেওয়া আছে এইচ। তাহলে আমরা যদি এই পুরা চৌবাচ্চাটার আয়তন বের করতে চাই, ভি, ভি কত হবে তাহলে? তোমরা আয়তন জানো কত? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে আবার কি পাবো? ক্ষেত্রফল। তার মানে ক্ষেত্রফলকে উচ্চতাতে গুণ করলে আমরা পাবো কি? আয়তন। অর্থাৎ আয়তন ভি ইকুয়াল টু এ এইচ। আয়তন কত? এ এইচ। এখন এই যে পুরা চৌবাচ্চাটার আমরা আয়তন পেয়ে গেছি কত? ভি। এখন দেখো তো, আমরা ঘনত্বের সূত্র শিখলাম একটু আগে, ঘনত্ব রো ইকুয়াল টু ভর ভাগ আয়তন, ঠিক আছে? তো আমি যদি এখান থেকে আর আর গুণ করে এমটা বের করি, তাহলে এম কত হবে? এম ইকুয়াল টু হবে রো ভি, ঠিক আছে? অর্থাৎ আমি চাচ্ছি যে এই চৌবাচ্চাটার আমরা কি বের করব? পানির ভর বের করব। তাহলে এম ইকুয়াল টু কত? রো ভি না? আচ্ছা, এটাও তুমি একটু এক জায়গায় আপাতত রাখো, ঠিক আছে? এখন এইখানে আসো, আমরা কিন্তু চাচ্ছি যে এই চৌবাচ্চার যে তলদেশে চাপ বের করতে চাচ্ছি, তাই না? তাহলে চাপ ইকুয়াল টু কত? এফ বাই এ। এখন নিচে যেটা আছে সেটা তো এর জায়গায় থাকবে, বাট এফ ইকুয়াল টু আমরা কি জানি? এম জি। এফ ইকুয়াল টু কত? এম জি। এখন এমটা কই পাবে? এই যে দেখো আমরা আগে বের করে রাখছি, এম ইকুয়াল টু কত? রো মাল্টিপ্লাইড বাই ভি। তাহলে এম এর জায়গায় আমরা লিখতে পারবো কত? রো ভি জি ডিভাইডেড বাই কত? এ। এখন এটাও কিন্তু এখনো আমরা আরো ছোট করতে পারবো। কিভাবে? এই যে আয়তন ভি ইকুয়াল টু কত ছিল দেখো তো? এ এইচ না? অর্থাৎ তলার ক্ষেত্রফল ইন্টু এই যে চৌবাচ্চার হাইট। তাহলে আয়তনের জায়গায় আমরা আরো রিপ্লেস করতে পারবো, সেটা হচ্ছে রো ইন্টু ভি এর পরিবর্তে আমরা লিখতে পারবো কত? এ এইচ। তাহলে রো এ এইচ জি ডিভাইডেড বাই এ,
ঠিক আছে, আমরা কিন্তু চাপ বের করতেছি, খেয়াল রাখো। তাহলে ফাইনালি আমরা চাপ পি ইকুয়াল টু লিখতে পারবো কত, বলো। এখানে কিন্তু ক্ষেত্রফল কাটা যাবে না, এখানে দেখো ক্ষেত্রফল উপরেও আছে এ, নিচেও আছে এ, তাহলে কাটা গেলে শুধু থাকে কত, চাপ পি ইকুয়াল টু এইচ রো জি। ঠিক আছে, আগে পিছে করলে সমস্যা নাই, এইচ রো জি, বা রোটাকে আগে লিখতে পারো, সমস্যা নাই, এইচ রো জি। অর্থাৎ তরলের গভীরে কোনো একটা বিন্দুতে যদি তোমাকে এখন বলি যে চাপ বের করো, তাহলে সেই চাপের ফর্মুলা কত, এইচ রো জি। অর্থাৎ কি কি জিনিস জানা লাগবে, তুমি যেই তরলের অভ্যন্তরে আসো সেই তরলের ঘনত্ব জানা লাগবে, তোমাকে জানতে হবে অভিকর্ষ ত্বরণ, এবং তোমাকে জানতে হবে গভীরতা। অর্থাৎ তুমি কতটুকু গভীরে চাপ চাচ্ছ, কতটুকু গভীরে তুমি চাপ নির্ণয় করতে চাচ্ছ, সেই ভ্যালুটা তোমাকে জানতে হবে। তাহলে কিন্তু তুমি খুব সহজেই তরলের অভ্যন্তরে চাপ বের করতে পারবা। জাস্ট এই স্লাইডটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের এই ফর্মুলা যেটা তরলের গভীরে চাপ নির্ণয় এইচ রো জি, এইটার উপর বেস করে তোমাদের আর্কিমিডিসের যে সূত্রগুলা, অর্থাৎ একটা বস্তু পানিতে ভাসবে নাকি ডুববে, সেটা কিন্তু ডেভেলপ করতে হবে। সো এইটা একটু ভালো করে আরেকবার মনোযোগ দাও, আমার স্লাইডে আরেকবার দেখো, যদি কোনো সমস্যা থাকে একটু দ্রুত জানাও, তাহলে আমি একটু রিকল করতে পারবো। ঠিক আছে, সমস্যা যদি না থাকে তাহলে তুমি সেটাও জানিয়ে দাও, তাহলে আমি কন্টিনিউ করব। অর্থাৎ এইটার উপর বেস করে কিন্তু তোমাদের আর্কিমিডিসের সূত্রটা ডেভেলপ হবে। ঠিক আছে, আমি এটা পরবর্তীতে দেখাবো, ওইটা দিয়ে তোমাদের কিন্তু অনেক সিকিউ আসে। হ্যাঁ, কোনো একটা বস্তু ভাসবে নাকি ডুববে, এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু সিকিউতে পরীক্ষা আসবে। ওকে, সো তোমরা একটু দ্রুত যারা জয়েন আসছো জানিয়ে দাও, যারা জয়েন নাই তাদেরও একটু শেয়ার দিয়ে দাও, আইডিতে শেয়ার দিয়ে দাও, তাদেরকে ইনবক্সে দিয়ে দাও, সবাই মিলে আমরা এই চ্যাপ্টারটা কভার করব আজকে। তাহলে পি ইকুয়াল টু, অর্থাৎ পি এর যে সূত্রটা, এটা তোমরা ক্লিয়ার আসো কি না একটু দ্রুত জানাও যারা আসো, যে ভাই তরলের অভ্যন্তরে কোন একটা বিন্দুতে চাপ আমরা কিভাবে নির্ণয় করতে পারবো। তরলের অভ্যন্তরে কোন একটা বিন্দুতে চাপ নির্ণয়ের জন্য আমাদের ওই তরলের ঘনত্ব জানতে হবে, এবং আরো কি কি ইনফরমেশন জানতে হবে, ওই তরলের কতটুকু গভীরে তুমি চাপ নির্ণয় করতে চাচ্ছ সেইটা কিন্তু তোমাদেরকে জানতে হবে। ঠিক আছে, সো অলরেডি লিখেছে ক্লিয়ার ভাইয়া, সমস্যা নাই। মুরাদ লিখেছে ভাইয়া সমস্যা নাই। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। সো তোমরা একটু খাতা কলম নাও, ততটুকু পারা যায় নোট করো। ঠিক আছে, আর ক্যালকুলেটর সাথে রাখো, তোমরা যাতে অ্যান্সারগুলা খুব দ্রুত করতে পারো। ওকে, তো এখন দেখি আমরা এইটা দিয়ে, অর্থাৎ এই সূত্রটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, পি ইকুয়াল টু এইচ রো জি। এটা আমাদের কখন ইউজ করতে হবে, যখন তরলের অভ্যন্তরে বা তরলের গভীরতায় কোনো একটা বিন্দুতে তোমাকে চাপের পরিমাণটা নির্ণয় করতে বলবে। ঠিক আছে, তো এই সূত্রটা তোমাকে একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন দেখো, এই সূত্রটার উপর বেস করে আমরা একটা এক্সাম্পল সলভ করব। বলা আছে কি, একটি পাত্রে কেরোসিন আছে, তোমরা একটু পড়ো আমার সাথে সাথে, তাহলে সুবিধা হবে আমার জন্য। একটি পাত্রে কেরোসিন আছে, কেরোসিনের উপরিতল হতে 75 সেন্টিমিটার গভীরে কোনো বিন্দুতে চাপের মান নির্ণয় করো। কেরোসিনের ঘনত্ব কত, 800 কেজি পার মিটার কিউব। তো একটা ম্যাথ দেখার পরে তোমাকে সর্বপ্রথম যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, এই ম্যাথটাতে আলটিমেটলি কি বের করতে বলছে, ওইটা তোমাকে খুঁজে বের করতে হবে। কি বের করতে বলছে দেখো তো, একটি পাত্রে কেরোসিন আছে, কেরোসিনের উপরিতল থেকে 75 সেন্টিমিটার গভীরে কোনো বিন্দুতে এই যে চাপের মান বের করতে বলছে। তাহলে তরলের গভীরে কোনো একটা বিন্দুতে চাপ তুমি কেমনে বের করতে পারো, একটু আগে আমি সূত্র দেখালাম তোমাকে, যে পি ইকুয়াল টু এইচ রো জি। পি ইকুয়াল টু কত, এইচ রো জি। তাহলে এখন খেয়াল করে দেখো, এই সূত্রের প্যারামিটার কি কি, এইচ প্যারামিটার মানে গভীরতা কতটুকু গভীরে, রো প্যারামিটার, জিও প্যারামিটার, তাই না? তাহলে এইগুলা তোমার ম্যাথ থেকে খুঁজে বের করতে হবে। তো খেয়াল করে দেখো তো, এই যে 75 সেন্টিমিটার, এটা কিসের মান, 75 সেন্টিমিটার গভীরে বলা আছে, তাই না? তাহলে এটা হচ্ছে তোমার এইচ এর মান, তাই তো? আর কি কি দেওয়া আছে দেখো তো, এই যে 800 কেজি পার মিটার কিউব দেওয়া আছে, এটা কি দেওয়া আছে বলো তো, এটা দেওয়া আছে ঘনত্বের মান, অর্থাৎ এটা দেওয়া আছে রো এর ভ্যালু। আর লাগে কি, জি লাগে, তো জি তো তুমি জানোই 9.8। তো সব ভ্যালু এখন বসাও, খুব সহজে এটা ক্যালকুলেট করতে পারবা। এইচ কত, 75 সেন্টিমিটার। এই যে দেখো, এটা অনেকে ভুল করো,
75 সেন্টিমিটার রাখলে চলবে না, হ্যাঁ, অনেকে তাড়াহুড়া করে দেখা যাচ্ছে 75ই রেখে দাও, ওইটাকে কিন্তু এসআই এককে কনভার্ট করতে হবে। তো এসআই একক কত? 100 দিয়ে ভাগ, তাই না? সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করতে হবে। তাহলে এটাকে 100 দিয়ে ভাগ করলে হবে হচ্ছে 0.75। হ্যাঁ, আমি একবারই বসায় দিচ্ছি, তোমরা নিজেরা ভেঙে ভেঙে করতে পারো। 0.75 মাল্টিপ্লাইড বাই রো কত 800 ইন্টু জি কত 9.8। তো এই সবগুলো ক্যালকুলেট করে দেখো অ্যান্সারটা কত আসে। ঠিক আছে, দ্রুত একটু জানাও, ক্যালকুলেটার সাথে রাখো সবাই। অলরেডি মুরাদ অ্যান্সার দিয়ে দিয়েছে 5880 প্যাসকেল। ওকে, আমি বাকিদের অ্যান্সার দেখি, বাকিদের কমেন্ট একটু নেই, কেমন কি বুঝতেছো তোমরা দেখি। এটা খুব সহজ, কিন্তু আমি সব কিছু করে দিয়েছি, তোমার শুধু ক্যালকুলেটটা করতে হবে। 0.75 মাল্টিপ্লাইড বাই 800 মাল্টিপ্লাইড 9.8, 5800। অলরেডি মাহিনও অ্যান্সার দিয়ে দিয়েছে 5880। ওকে, 5880 প্যাসকেল। ঠিক আছে, এখন এইটা কিন্তু খুব বেসিক ছিল একটা, যে সব দেওয়া ছিল, বাট তোমাকে ঘুরে পেঁচে দিতে পারে, যে পি এর মান দিয়ে দিলেও হয়তো এদিকে এইচ বা রো বা কোন একটা কিন্তু আননোন থাকতে পারে। ঠিক আছে, তো একটু এগুলো খেয়াল রাখবে, আশা করি তাহলেই খুব সহজেই অ্যান্সার করতে পারবে। তাহলে এবার দেখি নেক্সট প্রবলেমটা। এইটা কিন্তু একটু একটু জটিল মনে হইতে পারে, বাট এটা সহজ। একটু নিজেরা পড়ে দেখো তো প্রশ্নটাকে কি বলা হচ্ছে। নির্দিষ্ট ঘনত্বের তরলের গভীরতা 3 মিটার থেকে 9 মিটার করলে চাপ কত গুণ বাড়বে? চাপ কত গুণ বাড়বে? এই ধরনের এক্সাম্পলে তোমরা যে কাজটা করতে পারো একদম সহজে, সেটা হচ্ছে, যেহেতু চাপ নিয়ে কথাবার্তা, তাহলে চাপের যে বেসিক সূত্রটা সেটা তুমি একটু অ্যাপ্লাই করবা। যে চাপ পি ইকুয়াল টু কত ভাইয়া? এইচ রো জি। আচ্ছা, এখন এখানে যে জিনিসটা তোমরা খেয়াল করবে সেটা হচ্ছে, এইচ মানে কি বোঝাচ্ছে? গভীরতা, কতটুকু গভীরে তুমি গেছো। আর রোটা কি? রো হচ্ছে ঘনত্ব, অর্থাৎ যেই তরলের মধ্যে তুমি আসো সেই তরলের ঘনত্ব। এবং জি কি? জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তাহলে একটু সুন্দর মতো খেয়াল করে দেখো তো, এখানে বলা হচ্ছে নির্দিষ্ট ঘনত্বের, তার মানে রো এর মান কি চেঞ্জ হবে? রো এর মান কিন্তু চেঞ্জ হবে না, রো এর মান সেম থাকবে। আর অভিকর্ষ ত্বরণ যেটা জি, সে জি এর মান কি চেঞ্জ হয়? জি এর মান তো ধরো তুমি যে জায়গায় এক্সপেরিমেন্টটা করতেছো ওই জায়গায় জি এর মান কি মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে যাবে? চেঞ্জ হবে না, জি এর মানও ফিক্সড থাকবে। ঠিক আছে, তাহলে শুধু রো এর মানটা তাহলে ডিপেন্ড করে কার উপর? এইচ এর উপর না? এখন দেখো এই রোটা, মানে রো বলতেছে এটা চাপ আসলে, তাহলে এই চাপটা এই এইচ এর সমানুপাতিক হবে না? দেখো তো দুইটাই কিন্তু ভগ্নাংশের উপরে আছে, মানে নিচে তো নাই, ব্যস্তানুপাতিক তো না। তাহলে সমানুপাতিকের এটাকে আমরা লিখতে পারবো, এভাবে লিখতে পারবো কি, যে পি ইজ প্রপোর্শনাল এইচ। মানে ব্যাপারটা একটু সহজে বুঝো, যে তুমি গভীরতা যত বাড়াবা, মানে তুমি যত গভীরে যাবে তুমি তো তত বেশি চাপ অনুভব করবে, তাই না? অর্থাৎ গভীরতা বাড়াইলে আমি বলতে পারি যে চাপও কি হবে? বৃদ্ধি পাবে। একদম সহজে চিন্তা করো যে গভীরতা বাড়াইলে চাপও বৃদ্ধি পাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন খেয়াল করে দেখো তুমি গভীরতা কত টাইমস করছো, দেখো তো। তোমার গভীরতা আগে ছিল 3 মিটার, 3 মিটার থেকে তুমি বাড়ায় কত করছো? 9 মিটার করছো। ঠিক আছে, তাহলে গভীরতা তুমি কত গুণ বাড়াইলে? গভীরতা 3 ছিল, তুমি বাড়াই করলে 9, তার মানে গভীরতা তুমি কয় গুণ করলে? গভীরতা কিন্তু তুমি 3 গুণ করছো। গভীরতা করছো কত গুণ? 3 গুণ। তাহলে গভীরতা যদি 3 গুণ করো তাহলে চাপও কয় গুণ হবে? চাপও কিন্তু, এই দেখো, চাপও কয় গুণ বাড়বে এটা প্রশ্ন হচ্ছে। তাহলে গভীরতা 3 গুণ বাড়লে চাপও কয় গুণ বাড়বো? যেহেতু আমি একটু আগে বললাম গভীরতা আর চাপ পরস্পরের সমানুপাতিক। ঠিক আছে, তাহলে গভীরতা 3 গুণ বাড়ালে চাপও কয় গুণ বাড়বে? 3 গুণ বাড়বে। তাহলে এটা কোনটা হবে সঠিক অ্যান্সার? ক, 3 গুণ। ঠিক আছে, তো এটা একদম সহজে বুঝতে পারবে, এই ধরনের ছোটখাটো কিছু এমসিকিউতে আসতে পারে। সিয়াম ভাইয়া বলছে আগেরটা একটু ভাইয়া। জি ভাই, ঠিক আছে, আগেরটা তো সহজ ছিল, দেখো এটা জাস্ট সবকিছু দেওয়াই ছিল, গভীরতাও দেওয়া ছিল, বলছে শুধু চাপের মান কত। অর্থাৎ আমরা এইচ এর মানটা বসাইলাম কত? 75 সেন্টিমিটার ছিল, তাকে মিটারে কনভার্ট করলে 0.75, রো কত ছিল? 800, এবং জি এর মান তো জানি 9.8, জাস্ট ক্যালকুলেট করলে এই রেজাল্টটা পেয়ে যাবা। ঠিক আছে, এবং পরের যেটা দেখাইলাম এটা হচ্ছে মানে একটু বেসিক আর কি। বেসিকটা হচ্ছে তোমাদের ধরো গভীরতা 3 থেকে বাড়ায় 9 করলাম, মানে গভীরতা 3 গুণ করলাম, তাহলে
চাপ কয় গুণ হবে, জাস্ট একদম বেসিক কনসেপ্ট, ঠিক আছে? এই ধরনের প্রশ্ন আসতে পারে কুমিল্লা বোর্ড, ঠিক আছে? তো ঠিক আছে, অলরেডি আশা করি সবাই বুঝতে পারছো। মোহাম্মদ বাশার অ্যান্সার করছে প্রচুর চাপ। হ্যাঁ, আসলেই প্রচুর চাপ, পড়াশোনার মানেই চাপ, ঠিক আছে? সিয়াম, আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। সিয়াম কেমন আছো ভাইয়া, কি অবস্থা? তো এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছো। একটু ক্লিয়ার হলে জানাও, আমি এরপরে নতুন টপিক শুরু করব। তো এই চাপের ব্যাপারটা বুঝতে পারছো কি না একটু সবাই কমেন্টে জানিয়ে দাও দ্রুত, ঠিক আছে? এরপরে আমরা পড়বো হচ্ছে আর্কিমিডিসের নীতি। হ্যাঁ, তো আর্কিমিডিসের নীতি যাওয়ার আগে এই পর্যন্ত ক্লিয়ার আছে কিনা একটু দ্রুত জানাও সবাই। আর্কিমিডিসের সূত্রটা কিন্তু তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তোমাদের পরীক্ষায় ওখান থেকে প্রশ্ন আসে অনেক, যে আর্কিমিডিসের সূত্র থেকে একটা বস্তু ভাসবে নাকি ডুববে, ওই যে কনসেপ্টগুলা ওখান থেকেই কিন্তু আসবে। হ্যাঁ, সো তোমরা একটু জানাও এই পর্যন্ত ক্লিয়ার আছে কি না, তাহলে আমি পরবর্তী টাইপটার দিকে মুভ করব, ঠিক আছে? দ্রুত একটু সবাই জানাও ঠিকঠাক আছে কিনা সবকিছু। আমরা খুব সহজ কিছু এক্সাম্পল দেখলাম। ওকে, সমস্যা নাই, ক্লিয়ার ভাইয়া, বুঝতে পারছি, ঠিক আছে। ওকে, তাহলে আমরা দেখি পরবর্তী টপিকটা কি আছে। দেখো, এরপরে যে কনসেপ্টটা আছে আমাদের সেটা হচ্ছে আর্কিমিডিসের নীতি, এবং এটা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে গুরুত্বপূর্ণ সেটা এখন দেখব। দেখো, প্রথমত আর্কিমিডিসের নীতির যে বিবৃতিটা ছিল, স্টেটমেন্টটা, সেটা একটু খেয়াল করো। বলা হচ্ছে কোনো বস্তুকে কোনো স্থির তরল অথবা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ ডুবালে বস্তুটি কিছু ওজন হারায়। এই হারানো ওজন বস্তুটির দ্বারা অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান। এখন এখানে কিছু কথা আছে, এগুলো তোমাকে একটু মাথায় রাখতে হবে। সেগুলো কি? কোন একটা বস্তুকে স্থির তরল অথবা বায়বীয় পদার্থে সম্পূর্ণ বা আংশিক ডুবালে, ডুবালে কি হবে? বস্তুটা কিছু ওজন হারায় বলে মনে হয়। এখন তোমরা নিজেরা এক্সপিরিয়েন্স করছো, যখন পুকুরে নামো বা পানিতে নামো, দেখবে নিজেদেরকেও একটু হালকা হালকা মনে হয়, তাই না? কারণ ওই যে তুমি যে পুকুরে নামছো, অর্থাৎ তুমি কিছুটা পরিমাণ পানি অপসারণ করলে, এবং তোমার ওজন ঠিক ততটুকুই হারাবে তুমি যতটুকু পানি অপসারণ করলে, ঠিক আছে? মূলত আর্কিমিডিসের সূত্রের বিবৃতিটা এটা, যে কোনো একটা বস্তুকে তুমি যদি তরল বা বায়বীয় পদার্থে নিমজ্জিত করো, তাহলে বস্তুটা কিছু ওজন হারায় বলে মনে হয়। কথাটা কিন্তু খুবই সিম্পল, বস্তুটা কিছু ওজন হারায় বলে মনে হয়। এই হারানো ওজন ওই বস্তুটি দ্বারা যতটুকু অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান। মানে তুমি যদি একটা বস্তু ধরো, এই ক্যালকুলেটরটা একটা পানির মধ্যে রাখলে, তাহলে এই ক্যালকুলেটরটার বাতাসে যে ওজন ছিল, পানিতে ওজন কিন্তু কমে যাবে। এখন এটা কতটুকু কমবে? এই ক্যালকুলেটর পানিতে রাখার কারণে ধরো যতটুকু পানি নিচে পড়বে, ওই পানি যদি তুমি একদিকে ক্যালকুলেট করো বা একদিকে যদি মেজার করো, তাহলে ওই পানির যতটুকু ওজন হবে, এই ক্যালকুলেটর ঠিক ততটুকুই ওজন হারাবে। বুঝতে পারছো সহজ কথা? এটাই হচ্ছে আর্কিমিডিসের সূত্রের বিবৃতি, ঠিক আছে? একজন কমেন্ট করেছে, ভাই সমুদ্রের পানির ঘনত্ব কত? পানির ঘনত্ব সাধারণত বিশুদ্ধ পানির ধরা হয় 1000, বাট সমুদ্রের পানিতে তো বিভিন্ন ধরনের মনে করো খনিজ পদার্থ থাকে, লবণ থাকে, তো সেখানে একটু তারতম্য হতে পারে, ঠিক আছে? মানে একটা একটা স্ট্যান্ডার্ড ভ্যালু ধরা হয় যে পানির ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব, ঠিক আছে? বাট এটা তো এমন না যে যেখানকার পানি, যেমন ডেড সি এর নাম শুনেছো তোমাদের বইয়ে এক্সাম্পল আছে, ওখানকার পানির ঘনত্ব কিন্তু আরো বেশি, ঠিক আছে? তো এই জন্য একটা স্ট্যান্ডার্ড ভ্যালু ধরা হয় যে পানির ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব। ওকে, তো এখন তাহলে আর্কিমিডিসের সূত্র থেকে তোমাকে যেই ব্যাপারগুলো দেখতে হবে, একদম সিম্পল কিছু এক্সাম্পল আমরা দেখবো। দেখো, প্রথমত আমরা একটা ইকুয়েশন ডেরাইভ করব। ধরো এখানে একটা চৌবাচ্চাতে কিছু পরিমাণ পানি রাখা আছে, হ্যাঁ, কিছু পরিমাণ পানি রাখা আছে। এখন এর মাঝখানে মনে করো আরো একটা ছোট চৌবাচ্চা রাখছি, ধরো আমি এভাবে চিন্তা করতে পারি আমরা এটাকে, ঠিক আছে? জাস্ট একটা চৌবাচ্চার মধ্যে ধরো আমি আরেকটা ছোট কিছু একটা বস্তু রাখছি। এখন এই যে উপর থেকে এটার এই মাথা পর্যন্ত এইটুক দূরত্ব মনে করো H1, ঠিক আছে? এবং এখান থেকে শুরু করে একদম এই যে ভিতরের যে চৌবাচ্চা সেটা পর্যন্ত এই দূরত্বটা আমি বললি H2।
মানে দেখো সহজভাবে বলতে গেলে এই যে তরলের উপরি তল থেকে এই যে ভিতরের যে একটা ছোট পাত্র আছে সেই পাত্রের এই পর্যন্ত গভীরতা হচ্ছে H1 এবং উপরের এখান থেকে শুরু করে নিয়ে একদম এই পাত্রের নিচ তলা পর্যন্ত এইটুকু গভীরতা হচ্ছে H2। তাহলে এই দুইটার যেটা ডিফারেন্স সেটাই কিন্তু এইচ হিসাবে আমরা কনসিডার করতে পারি, অর্থাৎ এইটুকু, অর্থাৎ ওই যে পাত্রের যতটুকু বা এখানে আমি দেখাই জিনিসটাকে এইটুকু হচ্ছে এইচ। ঠিক আছে, এখন একটু আগে তোমরা দেখলা যে তরলের গভীরে কোনো একটা বিন্দুতে চাপের সূত্র কত ছিল, পি ইকুয়াল টু এইচ রো জি। এখন আমি যদি তোমাকে বলি যে এই যে ভিতরের যে পাত্রটা তার উপরি পৃষ্ঠে চাপ কত, মানে এই যে ধরো একদম এখানে চাপ কত, তাহলে তরলের উপর থেকে এই পর্যন্ত দূরত্ব কত, H1। তাহলে ওই ইয়েটাকে চাপটাকে যদি আমি P1 বলি তাহলে P1 ইকুয়াল টু আমরা লিখতে পারবো কত, H1 রো জি। ধরো এটাকে আমরা একটা ইকুয়েশন দিলাম এবং এই যে এই ভিতরের পাত্রের যেটা তলা সেখানে চাপ কত হবে, যদি সেখানে চাপ চাই তাহলে কিন্তু তখন তোমাকে আর H1 নিলে চলবে না, কারণ সেখানকার গভীরতা কত উপর থেকে H2। ঠিক আছে, তাহলে সেই চাপটাকে যদি আমি P2 বলি তাহলে P2 ইকুয়াল টু কত হবে, P2 ইকুয়াল টু হবে H2 রো জি। ঠিক আছে, এই যে দুইটা চাপ দেখো, এই দুইটা চাপের মধ্যে কি আছে, কিছুটা তারতম্য আছে না, এই দুইটা চাপের মধ্যে কিন্তু কিছুটা তারতম্য আছে। মোহাম্মদ বাশার কমেন্ট করেছে আরেকবার বুঝেন ভাইয়া, কোনটা আরেকবার বুঝাবো, আগের এক্সাম্পলটা? এটা তো খুব সহজ, কারণ এই যে সূত্রটা খেয়াল করলে বুঝতে পারবা যে পি ইকুয়াল টু এইচ রো জি, তো আমার ঘনত্ব আর জি এর মানটা তো ফিক্স থাকে, তাহলে চাপটা ডিপেন্ড করে কার উপর, এইচ এর উপর, অর্থাৎ চাপ এইচ এর সমানুপাতিক। তো এইচ যদি তুমি বাড়াও তাহলে চাপও বৃদ্ধি পাবে, অর্থাৎ এইচ যদি তুমি 2 গুণ করো তাহলে চাপও 2 গুণ হবে, এইচ যদি 3 গুণ করো তাহলে চাপও 3 গুণ হবে। ঠিক আছে, এইটা। আর পরবর্তীতে আমরা এই যে প্যাসকেলের সূত্র আর্কিমিডিসের নীতিটা দেখব। এখন এখানে যে অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে যে একটা তরলের মধ্যে একটা ছোট পাত্র রাখছি, এখন উপরের পৃষ্ঠ থেকে এই পাত্রের উপর পর্যন্ত হাইট হচ্ছে H1 আর তরলের উপর থেকে একদম এই পাত্রের নিচ পর্যন্ত হাইট H2। তো এবার আমি হচ্ছে ওই যে দুইটা চাপ বের করবো, একটা হচ্ছে উপরে চাপ কত আরেকটা নিচে চাপ কত। ঠিক আছে, তাহলে উপরের চাপ আমরা পাই গেছি অলরেডি P1 আর নিচে চাপ কত, P2। এখন একটা জিনিস খেয়াল করো যে এই যে এই পাত্রটার এই তলদেশ যদি বলি, আমি এই তলদেশের ক্ষেত্রফলকে যদি এ দ্বারা প্রকাশ করি তাহলে উপরে পৃষ্ঠের এই ক্ষেত্রফলটাও কি হবে, এ হবে, তাই না? এই ক্ষেত্রফলটাও কিন্তু এ হবে। এখন দেখো ক্ষেত্রফল কেন লাগবে আমাদের, কারণ আমরা বল বের করব। এখন চাপের সংজ্ঞা অনুযায়ী আমরা কি দেখছিলাম আগের স্লাইডে যে পি ইকুয়াল টু এফ বাই এ। এখন এখান থেকে যদি আমি আড়াআড়ি করে এফ বের করি তাহলে এফ ইকুয়াল টু কি হবে, পি মাল্টিপ্লাইড বাই এ। এখন খেয়াল করে দেখো আমার এই উপরের পৃষ্ঠের ক্ষেত্রফলও এ এবং নিচের পৃষ্ঠের ক্ষেত্রফলও কত, এ। তাহলে আমি যদি এই যে প্রথমটার যে চাপ সেটা পাইছি কত, P1, তো আমি যদি F1 বের করতে চাই, অর্থাৎ এই যে P কে শুধু কি দিয়ে গুণ দিতে হবে, ক্ষেত্রফল দিয়ে গুণ দিতে হবে, তাই না? P কে গুণ দিতে হবে ক্ষেত্রফল দিয়ে। তাহলে তুমি যদি জাস্ট একটু চিন্তা করো যে আমি একবারে বলই বের করতে পারি তোমাদেরকে যে F1 সেটা তাহলে কত হবে, P1 ইন্টু এ, তাই না? এখন P1 কত, H1 রো জি ইন্টু এ, এটা হচ্ছে F1 এর মান, অর্থাৎ এই পাত্রের ওপরি পৃষ্ঠের আমি ক্ষেত্রফল বল বের করলাম। এখন নিচের পৃষ্ঠে যদি বল বের করি F2 তাহলে সেটা কত হবে, সেটা হবে হচ্ছে P2 ইন্টু এ। এখন P2 কত, P2 হবে কিন্তু H2 রো জি ইন্টু এ, এটাকে মনে করো 2 নাম্বার ইকুয়েশন। ঠিক আছে, এখন তুমি খেয়াল করে দেখো যে এর ওপরের পৃষ্ঠের বল বেশি হবে নাকি নিচের পৃষ্ঠের বল বেশি হবে, কারণ নিচের পৃষ্ঠটা কিন্তু অনেকটা নিচে আছে, তাই না? তাহলে যেটা যত নিচে থাকবে গভীরতা যত বেশি হবে তার উপর থেকে চাপও তত বেশি হবে না, তার মানে ডেফিনেটলি F2টা বড় হবে। এখন তুমি যদি F2 থেকে F1 বাদ দাও, F2 থেকে বিয়োগ করবো ধরো F1, তাহলে কিন্তু তুমি পাবা কি, সেটা হচ্ছে F পাবে বলের মান, এই এফটাই হচ্ছে প্রবণতা বল। তাহলে আমি যদি এখানে এফটাকে আলাদা করি, দেখো এফ ইকুয়াল টু লিখতে পারবো কত, F2 বিয়োগ
F1, এখন F2 কত, H2 রো জি এ, H2 রো জি এ বিয়োগ F1 কত, F1টা এই যে H1 রো জি এ, H1 রো জি এ, ঠিক আছে। তো এখন খেয়াল করে দেখো যে এখানে কিন্তু কমন কত, এই যে রোজি এ কমন না, বা এ রোজি এ জিরো, এটা কমন। তাহলে কমন গেলে এখানে থাকে কত, H2 বিয়োগ এখানে থাকে কত, H1। এখন H2 থেকে H1 যদি তুমি বাদ দাও, দেখো H2 ছিল উপরের পৃষ্ঠ থেকে একদম নিচ পর্যন্ত, আর H1 ছিল উপরের পৃষ্ঠ থেকে একদম এই পাত্রের উপর পর্যন্ত। তাহলে তুমি যদি বিয়োগ করো তো তুমি কিন্তু এই H-টা পাবে শুধু, মানে এই যে পাত্রের যেটা হাইট। তাহলে H2 বিয়োগ H1 মানে কত, H। তো এটা একটু আগে লিখলাম আমি যে এ এইচ রো জি, ঠিক আছে। এটা লেখার কারণ কি, দেখো এটা লেখার কারণ হচ্ছে এই যে এ এইচ, এইটা মানে কিন্তু আবার ঘনত্ব, এইটা মানে আবার কি ঘনত্ব, ঠিক আছে। অর্থাৎ এ এইচটা আবার ঘনত্ব। তো এটা দিয়ে কিন্তু তোমরা সুন্দর মতো প্যাসকেলের সূত্র, আর্কিমিডিসের সূত্রের যে কনসেপ্টটা সেটা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো এই পর্যন্ত একটু দেখো ঠিক আছে কি না, তাহলে আমরা এটার সংক্রান্ত কিছু ম্যাথ সলভ করবো এবার। তাহলে আর্কিমিডিসের সূত্র থেকে আমরা প্লবতা বলের যে কনসেপ্টটা পাইলাম সেটা কি, প্লবতা বলের যে কনসেপ্টটা পাইলাম সেটা কত, এফ ইকুয়াল টু, আমরা তাহলে কি লিখতে পারি, এ এইচ রো জি। প্লবতা বল এফ ইকুয়াল টু কত, এ এইচ রো জি। তাহলে এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, প্লবতা বল এফ ইকুয়াল টু কত, এ এইচ রো জি, ঠিক আছে। এফ ইকুয়াল টু এ এইচ রো জি, এটাই হচ্ছে প্লবতা বল। প্লবতা বল কি, কোনো একটা তরল বা বায়বীয় পদার্থের মধ্যে তুমি যখন কোনো বস্তুকে নিমজ্জিত করো তখন সেই বস্তুটা একটা ঊর্ধ্বমুখী বল লাভ করে, সেই ঊর্ধ্বমুখী বলটারই নাম হচ্ছে প্লবতা। এবং প্লবতা বলের সূত্রটা তাহলে কি পাওয়া গেল, এ এইচ রো জি, ঠিক আছে। তো আমরা এখন এর পরবর্তীতে কিছু এক্সাম্পল সলভ করি। তোমরা কোনো জায়গায় যদি বুঝতে না পারো একটু ক্লিয়ারলি মেনশন করো, তাহলে আমার পক্ষে একদম এক্স্যাক্টলি ওই পয়েন্টটা বোঝাতে সুবিধা হবে, ঠিক আছে। ওকে, অলরেডি তোমরা অনেকে কমেন্ট করেছো যে বুঝতে পারছি ভাইয়া, ক্লিয়ার। ওকে, আমরা তাহলে প্লবতা সংক্রান্ত কিছু এক্সাম্পল সলভ করি এখন। দেখো প্রথম যে কনসেপ্টটা আছে সেটা কি, যে বস্তুর ওজন তরলের প্লবতার চেয়ে যদি বেশি হয় তাহলে কি হবে। তোমাদের কিন্তু এখান থেকে একটা কনসেপ্ট আছে যে কোনো একটা বস্তু যখন কোনো একটা তরলে তুমি নিমজ্জিত করো তাহলে ওই বস্তুটা ভাসবে নাকি ডুববে না কি হবে, এভরিথিং। তো এখন সুন্দর মতো মাথায় রাখবে যে একটা তরলে তুমি যখন একটা বস্তু নিমজ্জিত করবে তাহলে ওই বস্তুটার ওজন কাজ করবে কোন দিকে, নিচের দিকে, এবং প্লবতা বল কাজ করে কোন দিকে, উপরের দিকে। এখন ওজন ডাব্লিউ এটা কাজ করে নিচের দিকে, আর প্লবতা বল ধরো এটাকে বিয়ন্সি ইংরেজিতে বলে, আমি বি দ্বারা প্রকাশ করলাম, সেটা ধরো ঊর্ধ্বমুখী। এখন যদি নিম্নমুখীটা বেশি হয়, এখন যদি নিম্নমুখীটা বেশি হয়, নিম্নমুখী বল কোনটা, নিম্নমুখী বল হচ্ছে ওজন বল ডাব্লিউ। এখন নিম্নমুখী বল যদি বেশি হয় তাহলে বস্তুটা কি হবে, নিচের দিকে ডুবে যাবে, অর্থাৎ তরলে ডুবে যাবে। আর যদি ঊর্ধ্বমুখী বল মানে কি বিয়ন্সি বেশি হয় তাহলে বস্তুটা ভেসে থাকবে, ঠিক আছে। তো এই সংক্রান্ত কিছু এক্সাম্পল তোমাদের আসতে পারে এমসিকিউ আকারে পরীক্ষায়, ঠিক আছে। যেমন এখানে কি বলা আছে দেখো, বস্তুর ওজন তরলের প্লবতার চেয়ে যদি বেশি হয় তাহলে কি হবে। এখন খেয়াল করো, ওজন কাজ করে কোন দিকে, ওজন কাজ করে নিচের দিকে, তাহলে নিচের দিকের বল বেশি, তাহলে কি হবে, বস্তুটা ডুবে যাবে, ঠিক আছে। তাহলে এখানে অপশনগুলো দেখো তো, খেয়াল করে দেখো তো কোনটা হবে সঠিক অ্যান্সার। বস্তুর ওজন বেশি তাহলে কি হবে, বস্তুটা কিন্তু সম্পূর্ণই ডুবে যাবে, ঠিক আছে। বস্তুটি তরলে সম্পূর্ণভাবে ডুবে যাবে। এখন একটা কনসেপ্ট আছে যে ওজন আর প্লবতা যদি সমান হয় তাহলে কি হবে। ওজন আর প্লবতা যদি সমান হয় তাহলে বস্তুটা নিমজ্জিত অবস্থায় ভাসবে, অর্থাৎ ধরো পুরোটাই ডুবে থাকলো আবার একদম তোলা তো ঠেকবে না, এরকম অবস্থা ভেসে থাকবে, ওকে। ওটাকে বলা হচ্ছে নিমজ্জিত অবস্থা ভেসে থাকা, ওকে। আর যদি প্লবতা বেশি হয় তাহলে একদম উপরে ভেসে থাকবে। প্লবতা বেশি হলে কি হবে, এটা উপরে ভেসে থাকবে, বুঝছো। এই তিনটা কনসেপ্ট এখান থেকে আসতে পারে, ছোট ছোট এমসিকিউ প্লবতা থেকে।
আচ্ছা, এরপরে কি আছে দেখো, এই ধরনের কিন্তু এক্সাম্পল তোমাদের পরীক্ষা আসে, যে একটা বস্তু প্রশ্ন আসে যে কত পার্সেন্ট ভেসে থাকবে বা কত শতাংশ ভেসে থাকবে, এই যে ব্যাপারগুলো, তাহলে সেটা কিভাবে সলভ করতে পারবে দেখো। এই এক্সাম্পলটা দেখে খেয়াল করো। সিরাতুল মুরাদ, ওকে, 6 ক ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ। এই এক্সাম্পলটাকে দেখো খেয়াল করে। এই এক্সাম্পলে বলা হচ্ছে কি, 100 কেজি ভরের কোনো একটা বস্তুর আয়তন 0.2 মিটার কিউব, বস্তুটি যদি পানিতে ছেড়ে দেওয়া হয় তাহলে কি হবে। কি হবে বলতে এখানে দেখো অনেকগুলো অপশন দেওয়া আছে। অর্ধেক নিমজ্জিত অবস্থায় ভাসবে, আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে, সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে, সম্পূর্ণ ডুবে তলদেশে গিয়ে স্থিত হবে। তাহলে তোমাকে যে জিনিসটা করতে হবে, এখানে দেখো তোমাকে ভর দেওয়া আছে, এম দেওয়া আছে, এবং এটা দেওয়া আছে কত, এটা তোমাকে আয়তন দেওয়া আছে, ভি দেওয়া আছে। তাহলে তোমাকে প্রথমত ঘনত্ব বের করে নিতে হবে। তো ঘনত্ব কত, রো ইকুয়াল টু ভর ভাগ আয়তন। তো ঘনত্বটা তোমরা একটু দ্রুত বের করে ফেলো তো, ঘনত্ব কত আসে। ভরের মান দেওয়া আছে 100 ডিভাইডেড বাই 0.2, ঠিক আছে। দেখো ঘনত্ব কত আসতেছে, একটু দ্রুত জানো সবাই। ঘনত্ব থেকে কিন্তু আমাদের এই এক্সাম্পলটা সলভ হয়ে যাবে, যে এটার ঘনত্ব দিয়ে আমরা এটা ডিসিশনটা নিব। ঘনত্ব কত আসতেছে দেখো, দ্রুত জানাও। এখন ঘনত্ব দিয়ে আমরা কি করব একটু বলি, তোমরা ক্যালকুলেট করে ঘনত্বটা বের করতে করতে আমি একটু বলে রাখি। পানির ঘনত্ব কত আমরা আগেই বলছি, পানির ঘনত্ব যেটা রো ওয়াটার কত 1000, মানে সাধারণত এটা ধরা হয় 1000 কেজি পার মিটার কিউব। এখন কোন একটা বস্তুর ভাসা ডুবার আরেকটা কনসেপ্ট দিয়ে তোমরা করতে পারো, যে কোন একটা বস্তুকে তুমি যেই তরলে নিমজ্জিত করছো, ওই তরলের ঘনত্বের চেয়ে যদি তোমার বস্তুর ঘনত্ব বেশি হয় তাহলে তোমার বস্তুটা ডুবে যাবে, আর তরলের ঘনত্বের চেয়ে তোমার বস্তুর ঘনত্ব যদি কম হয় তাহলে তোমার বস্তুটা কি হবে, ভেসে থাকবে। এখন এই যে কত পার্সেন্ট ভাসবে, বা এটা ডিপেন্ড করবে তোমার তরলের ঘনত্বের চেয়ে তোমার বস্তুর ঘনত্ব শতকরা কত। যেমন এই এক্সাম্পলে তোমাদের ঘনত্ব আসবে কিন্তু 500 কেজি পার মিটার কিউব। এখন তুমি যেই বস্তুটা নিমজ্জিত করছো সেই বস্তুর ঘনত্ব 500 কেজি পার মিটার কিউব, বাট তুমি বস্তুটাকে কোথায় নিমজ্জিত করছো, পানিতে না, এই যে পানিতে ছেড়ে দিছো তুমি, তাই না। এখন পানির ঘনত্ব কত, পানির ঘনত্ব 1000। তাহলে তুমি জিনিসটাকে এভাবে চিন্তা করবে যে আমরা যে বস্তুটা ডুবাইতেছি সেই বস্তুর ঘনত্ব কত 500, যার মধ্যে আমরা নিমজ্জিত করলাম তার ঘনত্ব কত 1000। তাহলে কত শতাংশ, যে আমরা যেটা ডুবাইতেছি সেটার ঘনত্ব কম না, তার মানে ভেসে তো থাকবে ডেফিনেটলি। এখন প্রশ্ন হচ্ছে কত শতাংশ ভেসে থাকবে। দেখো আমরা যেই তরলে নিমজ্জিত করতেছি সেই তরলের ঘনত্বের চেয়ে যাকে নিমজ্জিত করছি তার ঘনত্ব কত, অর্ধেক না। তার মানে এই বস্তুটা 50% ডুবে থাকবে। তার মানে ধরো এটা যদি সেই বস্তু হয়, এটা টোটাল দৈর্ঘ্য ধরো 10 সেন্টিমিটার, তার মানে এটা তুমি যদি নিমজ্জিত করো তাহলে 5 সেন্টিমিটার ডুবে থাকবে আর 5 সেন্টিমিটার ভেসে থাকবে, ঠিক আছে। এটাই হচ্ছে কনসেপ্ট। তাহলে এটার অ্যান্সার কোনটা হবে তোমরা একটু চিন্তা করে বলো দেখি। যেহেতু আমাদের বস্তুর ঘনত্ব আমাদের তরলের ঘনত্বের অর্ধেক, তার মানে কতটুকু ডুবে থাকবে বা কতটুকু ভেসে থাকবে, দেখো অপশনগুলো পড়লেই তুমি বুঝতে পারবে কতটুকু নিমজ্জিত অবস্থায় থাকবে। বলো, এই তোমরা সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় থাকবে অ্যান্সার করতেছো কেন? সম্পূর্ণ তো নিমজ্জিত হবে না, সম্পূর্ণ নিমজ্জিত হবে কখন, যখন তরলের ঘনত্ব আর আমার বস্তুর ঘনত্ব কি হবে, একদম ইকুয়াল হবে। মানে আমি 1000 কেজি পার মিটার কিউব পানির ঘনত্ব, দেখা যাচ্ছে আমার বস্তুর ঘনত্বও আসলো 1000 কেজি পার মিটার কিউব, ওই অবস্থায় কি হয় সেটা সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। বাট আমাদের এখানে কি হচ্ছে, অর্ধেক আসছে না, দেখো আমার পানির ঘনত্ব 1000 কিন্তু আমার বস্তুর ঘনত্ব কত 500, তার মানে কতটুকু ভেসে থাকবে, অর্ধেক ভেসে থাকবে আর অর্ধেক ডুবে থাকবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। বা আমি একদম সহজে বলি তোমাকে, অন্যান্য কেজে কি করবে, অন্যান্য কেজে যেটা করবে, তোমার যেটা বস্তুর ঘনত্ব বের হয়েছে সেই রো কে তুমি ভাগ দিবে হচ্ছে রো ডাব্লিউ দিয়ে। তো নর্মালি ভাগ করলে তো আমরা রেশিও পাবো, তাই না। যেমন এই যে 500 ভাগ 1000 কত পাবো দেখো, 500 ভাগ 1000 মানে হচ্ছে 0.5, রেশিও পাইলাম। এখন পার্সেন্টেজে কনভার্ট করার জন্য তাকে তুমি আবার 100 দিয়ে গুণ দিতে পারো, তাহলে 100 দিয়ে গুণ দিলে কত হবে 50
50%। তাহলে সোজা কথা হচ্ছে কি, সেটা 50% ভাসা থাকবে বা 50% ডুবে থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখন এটা যদি বুঝে থাকো তাহলে আমার একটা ছোট্ট অ্যান্সার দাও তো। ধরো আমার এই অ্যান্সার প্রশ্নে ঘনত্ব আমার 500 আসলো না, ঘনত্ব আসলো 600। ধরো আমার রোয়ের মান আসলো 600, একটু খেয়াল করো, রোয়ের মান আমার 600 আসলো, তাহলে আমার বস্তুটা কত শতাংশ ডুবে থাকতো বলো? রোয়ের মান 600, তার মানে কত শতাংশ ডুবে থাকতো? এটা অন্তত বুঝো যে 500 হলে কি হতো, অর্ধেক ভাসতো অর্ধেক ডুবতো। তাহলে এখন যদি ঘনত্ব আরো বেশি হয়, তার মানে আগের চেয়ে কি বেশি ডুববে নাকি কম ডুববে, এটা বুঝলেই বুঝতে পারবে যে কত শতাংশ ডুববে বা কত শতাংশ ভাসবে, ঠিক আছে। দেখি এইটা বোঝা মানেই আমি বুঝবো যে তুমি কনসেপ্টটা বুঝতে পেরেছো। তাহলে তোমাকে এখন আমি দিলাম কি, যে তোমার বস্তুর ঘনত্ব যদি কত হয়, এই যে 600 হয়, তাহলে হচ্ছে তোমার কত শতাংশ এবার ভেসে থাকবে, ঠিক আছে। কত শতাংশ ভেসে থাকবে সেটা এখন তুমি বলবে। যে আমাদের এই বস্তুর ঘনত্ব আমরা ক্যালকুলেট করে 500 আসছিল, তার মানে 50-50, 50 ভেসে থাকবে 50 ডুবে থাকবে। তাহলে যদি এবার 600 হয়, তাহলে কত শতাংশ ভাসবে বা কত শতাংশ ডুববে? অলরেডি অ্যান্সার দিয়ে দিয়েছো, আমি এখনই নিচ্ছি না, সবাই আগে কমেন্ট করো দেখি। যারা অ্যান্সার দিয়েছো তারা একটু মেনশন করো যে অত শতাংশ ভাসবে না ডুববে, ঠিক আছে। কারণ এমসিকিউতে তোমাকে ঘুরিয়ে দিবে অপশনটা, যে এত শতাংশ ভাসবে বা এত শতাংশ ডুববে। তো এই যে ঘুরিয়ে দিলে তখন কিন্তু তুমি আর ধরতে পারবে না অপশনগুলো, ঠিক আছে। তো এই জন্য তোমরা একটু মেনশন করে দাও যে তত শতাংশ ভাসবে নাকি ডুববে, ঠিক আছে। তাহলে একটু বুঝতে সুবিধা হবে। অলরেডি অ্যান্সার কিন্তু করে ফেলেছে তোমরা, বাকিরা কি করতেছে দেখি, বাকিরাও অ্যান্সার করো। 10-এর 6 ভাগ ভাসবে, 6 ভাগ ভাসবে মানে বেশিরভাগই ভাসবে নাকি বেশিরভাগই ডুববে? 60 ভাগ ভাসবে। বাসার অ্যান্সার দিয়েছে 40 ভাগ ভাসবে। তোমরা ভুল করতেছো কেন দেখো, আমি তো তোমাকে বললাম যে ঘনত্ব যদি আগের বারে কি 50-50 ছিল, 500 50-50 থাকার মানে কি অর্ধেক ডুববে অর্ধেক ভাসবে, তাই তো। এখন ঘনত্ব আমি আরো বাড়ায় দিছি, তার মানে কি এবার একটু বেশি অংশই ডুবে যাবে, তার মানে 60%ই এবার ডুববে আর 40% ভাসবে, ঠিক আছে। তোমরা কেউ কেউ অ্যান্সার দিয়েছো 60% ভাসবে, তাদেরটা কিন্তু ভুল। বাসার অ্যান্সার দিয়েছে 40% ভাসবে, ঠিক আছে। যারা অ্যান্সার দিয়েছো 60% ভাসবে বা 10-এর 6 ভাগ ভাসবে, তারা একটু কনসেপ্টটা ক্লিয়ার করে নাও, হ্যাঁ। যে ঘনত্ব বেশি তার মানে কি এবার বেশি অংশই ডুবে যাবে, ঠিক আছে। ঘনত্ব যদি কম হতো, ধরো 600 না দিয়ে আমি ঘনত্ব দিতাম 400, তার মানে কিন্তু তখন কম অংশ ডুবতো, ঠিক আছে। এই হচ্ছে কনসেপ্ট। তো ঠিক আছে, আশা করতেছি তোমরা সবাই ক্লিয়ার হয়ে গেছো। এবার তাহলে আমি দেখি পরবর্তীতে কি আছে। পরবর্তীতে আমাদের লাগবে হচ্ছে প্যাসকেলের সূত্র। এটাও খুবই গুরুত্বপূর্ণ। প্যাসকেলের সূত্রটা কি? প্যাসকেলের সূত্র হচ্ছে কোন একটা তরল বা বায়বীয় পদার্থে তুমি যদি বাইরে থেকে চাপ প্রয়োগ করো, তাহলে সেই চাপ কিছুমাত্র না কমে তরল বা বায়বীয় পদার্থের পাত্রের সংলগ্ন গায়ে লম্বভাবে ক্রিয়া করবে। এটা হচ্ছে প্যাসকেলের সূত্র। এখান থেকে তোমাদের বল বৃদ্ধিকরণের নীতিটা মেইনলি দেখতে হবে, কারণ সেখান থেকে কিন্তু প্রচুর এক্সাম্পল পরীক্ষা আসবে, ঠিক আছে। তো 60% 40%-এর ক্যাসাল অলরেডি শেষ হয়েছে, আশা করি বুঝতে পারছো। যাদের সমস্যা ছিল তারা বুঝতে পারছো। কিছুই তো বললেন না, হ্যাঁ এই যে ইয়েতে দেই রিপ্লাই দেন না, এগুলো কিন্তু ঠিক না ভাই। হ্যাঁ আকাশ ভাই কিন্তু আসছে, আজকে একটা হবে ফাটাফাটি, আজকে হবে ফাটাফাটি। আজকে হবে, হ্যাঁ ঠিক আছে পড়ান। প্রায় তো শেষের দিকে, কোশ্চেন তো মনে হয় 10টা, তাই না ভাই? হ্যাঁ, তাহলে প্যাসকেলের সূত্রের বিবৃতিটা কি, যে বিবৃতিগুলো লিখেছি হচ্ছে তোমার মেইনলি অনেক সময় দেখা যাচ্ছে যে কতে বা খতে হচ্ছে একটা স্টেটমেন্ট আসে, হ্যাঁ। তাহলে আবদ্ধ তরল বা বায়বীয় পদার্থের কোন অংশের উপর যদি তুমি বাইরে থেকে চাপ প্রয়োগ করো, তাহলে সেই চাপ না কমে ওই তরল বা বায়বীয় পদার্থের সব দিকে সমানভাবে সঞ্চারিত করে। এটার একটা এক্সাম্পল তুমি দেখতে পাবে, অনেক সময় দেখবা যে অনেক সময় যদি ঘরে আমাদের দরজা জানালা সবকিছু লক করা থাকে, তালা বন্ধ করা থাকে, তুমি যদি হঠাৎ করে দরজা খুলো, দেখবে তোমার জানালাটা হয়তো একটু নড়তেছে। এটা কেন হয় জানো?
বা হয়তো ঘরের কোনো একটা এলিমেন্ট বা কোনো একটা আসবাবপত্র নড়তেছে, কারণ ওই ঘরের তো বাতাস বায়বীয় পদার্থ, তাই না? তাহলে বাতাসটা তো একদম স্থির ছিল। তো তুমি দরজাটা হঠাৎ করে খুললে, তার মানে কি তুমি বাইরে থেকে একটা চাপ প্রয়োগ করলে, তাহলে সেই চাপটা তোমার ওই দেওয়ালের সব দিকে কিন্তু ক্রিয়া করবে। তো সব দিকে ক্রিয়া করবে, তাহলে কি দেওয়াল ভেঙে যাবে? না, দেওয়াল ভেঙে যাবে না, দেওয়াল তো অনেক শক্ত। এজন্য কম্পারেটিভলি দেখা যাচ্ছে জানলাটা হালকা, দেখবে জানলাটা একটু নড়তেছে। নিজেরা তোমরা এটা এক্সপিরিয়েন্স করবে, দেখবে এরকম ঘটনা ঘটে কিন্তু। তো প্যাসকেলের সূত্রটা মূলত এই ব্যাপারটাই, যে কোনো একটা তরল বা বায়বীয় পদার্থের কোনো একটা অংশের উপর যদি তুমি বাইরে থেকে চাপ প্রয়োগ করো, তাহলে সেই চাপটা কি হবে, ওই তরল বা বায়বীয় পদার্থের সব দিকে সঞ্চালিত হবে। সহজভাবে বলতে গেলে এটা। ওকে, তাহলে এখান থেকে তোমাকে যে জিনিসটা মেইনলি দেখতে হবে সেটা হচ্ছে বল বৃদ্ধিকরণ নীতি। এই চিত্রটা দেখে আশা করি বুঝতে পারতেছো, ছোট পিস্টন বড় পিস্টন, এটা থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসে। তো সেটা কি, আমি একটু শর্টে বলি। এটা কিন্তু একটা জাস্ট বদ্ধ পাত্র বোঝানো হয়েছে, ঠিক আছে? এখানে এটা একটা পিস্টন এবং এটা একটা পিস্টন। তো এই পিস্টনের ক্ষেত্রফল কত? এ, এবং এই বড় পিস্টনের ক্ষেত্রফল কত? A2, এইটার ক্ষেত্রফল A1। তো এই পাত্রে তুমি বল প্রয়োগ করছো এই পিস্টনে F1, তাহলে বড় পিস্টনে ঊর্ধ্বমুখী একটা বল লাভ করবে না? সেই বলটার নাম কত? F2। এখন প্যাসকেলের সূত্র অনুযায়ী এই ছোট পিস্টনে তুমি বল দিছো F1, কিন্তু এখানে ক্ষেত্রফল কত? A1। তাহলে তোমাকে যদি বলি যে ছোট পিস্টনে তুমি চাপ বের করো, তাহলে চাপ সমান আমরা কি পড়ছি? ধরো এটা যেহেতু 1 নাম্বার পিস্টন, আমি এই জন্য এটার চাপকে নাম দিচ্ছি P1। তাহলে P1 ইকুয়াল টু কত? F1 ডিভাইডেড বাই A1। খুবই বেসিক একটা, তাই না? কারণ আমরা আগেই চাপের সংজ্ঞাটা পড়ে এসেছি, চাপ সমান কি? বল ভাগ ক্ষেত্রফল। এখন যেহেতু আমি ছোট পিস্টনের চাপ বের করতেছি, তাহলে ছোট পিস্টনে প্রযুক্ত বল ডিভাইডেড বাই ছোট পিস্টনের কি বলো? ক্ষেত্রফল। তাহলে ছোট পিস্টনের প্রযুক্ত বল কত ছিল? F1। ছোট পিস্টনের ক্ষেত্রফল কত? A1। ধরো এটাকে আমরা একটা ইকুয়েশন দিয়ে রাখি আপাতত। এখন এই চাপটাই কি হবে বলো? প্যাসকেলের সূত্র অনুযায়ী এই চাপ কিন্তু কমবে না, এই চাপটাই আবার সঞ্চালিত হবে কোথায়? এই পিস্টনে। এখন বলতে পারো যে ভাই শুধু পিস্টনে কেন সঞ্চালিত হচ্ছে? এই যে এই দেওয়ালেও কিন্তু সঞ্চালিত হচ্ছে, এই দেওয়ালেও কি সঞ্চালিত হচ্ছে, বাট দেওয়ালটা তো একদম ফিক্সড, তাই না? কিন্তু পিস্টনটা যেহেতু উঠানামা করতে পারে, এই কারণে পিস্টনে যেই বলটা প্রযুক্ত হবে বা যে চাপটা প্রযুক্ত হবে, সেই চাপটার কারণে পিস্টনটা কিছুটা উপরে উঠবে। এখন কতটুকু উপরে উঠবে? বা এখানে যদি আমরা চাপ বের করি সেকেন্ড পিস্টনে, বড় পিস্টনের চাপকে ধরো বলছি P2, তাহলে P2টা কত হবে? F2 ডিভাইডেড বাই A2। মনে করো এটা 2 নাম্বার ইকুয়েশন। তাহলে প্রথম পিস্টনে আমার চাপ কত? P1, সেটা হচ্ছে F1 বাই A1, এবং দ্বিতীয় পিস্টনের চাপ P2, সেটা হচ্ছে F2 বাই A2। এখন এই যে কনসেপ্টগুলা প্যাসকেলের সূত্র অনুযায়ী কি, এই চাপটা কমবে না, এই চাপটাই আমার পাত্রের অন্য অংশে সঞ্চালিত হবে। তার মানে ছোট পিস্টনে তুমি যতটুকু চাপ প্রয়োগ করছো P1, এই চাপটাই কোথায় অ্যাপ্লিকেবল হবে? এই বড় পিস্টনে P2। তার মানে আমি এই দুইটা থেকে বলতে পারি কি, এই দুইটা থেকে খুব সহজেই বলা যাবে যে P1 ইকুয়াল টু P2, P1 ইকুয়াল টু P2। তাহলে P1 কত? P1 হচ্ছে F1 বাই A1। এই যে দেখো F1 বাই A1, P1 ইকুয়াল টু F1 বাই A1 ইকুয়াল টু P2 কত? P2টা হচ্ছে F2 বাই A2। এইটাই হচ্ছে বল বৃদ্ধিকরণ নীতি। অর্থাৎ এটা খুব সুন্দর করে মাথায় রাখতে হবে। এটাকে আরো সাজাবো, মানে F2 বাই A2 কে সেপারেট করা যাবে, বাট আমার মনে হয় এটা রাখাই যথেষ্ট, যে F1 বাই A1 ইকুয়াল টু F2 বাই A2। ঠিক আছে? এটা বুঝতে পারছো কিনা একটু দ্রুত জানাও, তাহলে এখান থেকে আমরা কিছু এক্সাম্পল সলভ করব। ভালো আছেন? এইটুকু বুঝতে পারছো কিনা একটু দ্রুত জানাও সবাই কমেন্টে, যে F1 বাই A1 এটাই কিন্তু বল বৃদ্ধিকরণ নীতি, হ্যাঁ, বা এটাই প্যাসকেলের সূত্রের হচ্ছে বিবৃতি বলতে পারো, বা এক্সপ্লেনেশন বলতে পারো, ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন। ওকে, তো এটা যদি ঠিক থাকে তাহলে ছোট পিস্টনের চাপটা কি? F1 বাই A1
বড় পিস্টনের চাপ কত F2/A2, ঠিক আছে। ওকে জি ভাইয়া, ক্লিয়ার, বুঝেছি ভাইয়া, ঠিক আছে। তাহলে এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, হ্যাঁ, ম্যাথ করার ক্ষেত্রে। আচ্ছা, এই যে দেখো এই এক্সাম্পলটা একদম প্যাসকেলের সূত্রের কিন্তু বিবৃতি কি সেটা, একটি হাইড্রোলিক প্রেসের ছোট ও বড় পিস্টনের ক্ষেত্রফল যথাক্রমে 10 সেন্টিমিটার স্কয়ার এবং 350 সেন্টিমিটার স্কয়ার। ছোট পিস্টনে 100 নিউটন বল প্রয়োগ করলে বড় পিস্টনে কত বল পাওয়া যাবে। একটু খেয়াল করো তো, আমি আগের স্লাইডে সূত্র দেখাইলাম না, P1 ইকুয়াল টু P2, তার মানে ছোট পিস্টনে যে চাপ সেটাকে আমি বলছিলাম P1, বা P1 কে তুমি একবারে ভেঙেও লিখতে পারো F1/A1 ইকুয়াল টু বড় পিস্টনের চাপ কত F2/A2। এই যে দেখো আমি আগের স্লাইডে দেখালাম না, এইটাই জাস্ট F1/A1 ইকুয়াল টু F2/A2, ঠিক আছে। এখন তোমাকে এটা পড়ে বুঝতে হবে যে কোন কোন ডাটা দেওয়া আছে আর কোন কোন ডাটা বের করতে হবে। এখন দেখো আমরা যখন সূত্র ডেরাইভ করছিলাম তখন এই ছোট পিস্টনের সবগুলাকে কিন্তু আমি 1 বলছিলাম, মানে ছোট পিস্টনের বল F1, ছোট পিস্টনের ক্ষেত্রফল কত A1, তাই না। এখন বড় পিস্টনের গুলাকে কি বলছি F2/A2। তো তোমারও এই সূত্রের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এই যে ছোট যেগুলা F1/A1 এগুলো কিন্তু ছোট পিস্টনের ডাটা, আর বড় পিস্টনের কত ডাটা F2/A2, ঠিক আছে। তো তোমাকে আলটিমেটলি বের করতে হবে কি বলতো, ছোট পিস্টনে 100 নিউটন বল প্রয়োগ করলে বড় পিস্টনে কত বল পাওয়া যাবে। তাহলে বড় পিস্টনের বল মানে কি F1 নাকি F2? F2 নিশ্চয়ই, কারণ আগের সূত্রে আমরা বড় পিস্টনটাকে কি ধরছিলাম F2 ধরছিলাম, তাই তো। তার মানে তোমাকে F2টা বাহির করতে হবে ক্যালকুলেট করে। তাহলে F2টা খুব সহজে কিভাবে বের করতে পারবে, F2 এর নিচে দেখো A2 ভাগ আকারে আছে না, তাহলে A2টাকে তুমি আর গুণ করতে পারো না এখানে, অর্থাৎ এভাবে করে লিখতে পারো জিনিসটাকে যে F1/A1 ইন্টু কত A2 দিস ইকুয়াল টু কত F2, বা এটাকে আমি একটু সাজায় লিখি, দেখো যে F2 ইকুয়াল টু কত, F2 ইকুয়াল টু এই যে F1/A2/A1, মানে তোমরা এটা সাজাতে পারবে, সমস্যা নাই। মানে A2/A1, F1টাকে আমি একটু পাশে লিখতেছি বুঝতে সুবিধা হবে তাতে, হ্যাঁ। অর্থাৎ আমরা এই পাশ ওই পাশ করে শুধুমাত্র কাকে সেপারেট করলাম, F2টাকে সেপারেট করলাম। কেন F2টাকে সেপারেট করলাম, কারণ আমাদের F2টার মান বের করতে বলছে। দেখো বড় পিস্টনে কত বল পাওয়া যাবে এটা বের করতে বলছে, তাহলে বড় পিস্টনের বল কত ধরছি আমরা F2 ধরছি, এজন্য আমরা F2টা সেপারেট করলাম। তো এখন এখানে তুমি ভ্যালু বসাও, A2 কত, A2 হচ্ছে এই যে ক্ষেত্রফল দেখো 10 সেন্টিমিটার স্কয়ার একটা এবং 350 সেন্টিমিটার স্কয়ার একটা, তাহলে ছোটটা কত হবে, ছোটটা হবে 10 আর বড়টা হবে 350। তার মানে A2 কি ভাইয়া, A2 হচ্ছে বড় পিস্টনের ক্ষেত্রফল, তাহলে সেটা হবে 350 ডিভাইডেড বাই ছোট পিস্টনের ক্ষেত্রফল কত 10, তাহলে নিচে হচ্ছে 10 মাল্টিপ্লাইড বাই F1। তো F1টা কি, F1টা হচ্ছে ছোট পিস্টনে প্রযুক্ত বল, তাহলে ছোট পিস্টনে তুমি কত বল দিছো, এই যে দেখো ছোট পিস্টনে তুমি 100 নিউটন বল প্রয়োগ করছো, তাহলে এখানে 100 দ্বারা গুণ করো। এখানে কিন্তু একটা কথা আছে, সেটা কি কথা হচ্ছে, এই যে ক্ষেত্রফলগুলা কিন্তু সেন্টিমিটার স্কয়ারে আছে, বাট আমি আগের একটা এক্সাম্পলে কিন্তু সেন্টিমিটার স্কয়ারকে মিটার স্কয়ারে কনভার্ট করছিলাম, বাট এখানে করলাম না। কারণটা কি, কারণ হচ্ছে দেখো এখানে কিন্তু উপরেও A2 নিচেও A2, অর্থাৎ উপরেও ক্ষেত্রফল নিচেও ক্ষেত্রফল। এখন দুইটা ক্ষেত্রফলের কি রেশিও না, তো তুমি যদি আলটিমেটলি এই উপরের A2টাকেও মিটারে কনভার্ট করো তাহলে তুমি ওখানেও একটা কি দিবা, ওই যে 1/100 1/100 দিবে। আবার নিচের এটাকেও তুমি কনভার্ট করবে, তাহলে এখানেও তুমি 1/100 1/100 দিবে। তার মানে দুইটা আলটিমেটলি ক্যান্সেলই হয়ে যাবে, তাই না। এই কারণে আমাদের কিন্তু এটা সেন্টিমিটার স্কয়ারে রাখলেই চলবে, কারণ যেহেতু দুইটা কি রেশিও, এই কারণে আমাদের আর মিটার স্কয়ারে কনভার্ট করার দরকার হয়নি, ঠিক আছে। তো এখন দ্রুত ক্যালকুলেট করো, অলরেডি অ্যান্সার দিয়ে দিয়েছো তোমরা, রাকিবুল অ্যান্সার দিয়েছে 8-এর সি। আচ্ছা, মাহিন অ্যান্সার দিয়েছে 3500। আচ্ছা ঠিক আছে, দেখি আর কে অ্যান্সার করেছে আমাদের, সিরাতুল মুত্তাকিন মুরাদ 8-এর গ। তো তোমরা অলরেডি সবাই অ্যান্সার করেছো গ, এবং এটা খুবই সিম্পল, কিন্তু জাস্ট এখান থেকে কি একটা শূন্য কাটা গেল, 350কে তুমি 10 দিয়ে গুণ করবে, তার কত হবে, 350কে 10 দিয়ে গুণ করলে কিন্তু 3500
নিউটন হবে, ঠিক আছে। এই যে বল বৃদ্ধিকরণ নীতি কেন বলা হচ্ছে দেখো, তুমি ছোট পিস্টনে বল দিছিলে কত দেখো 100 নিউটন, ছোট পিস্টনে তুমি 100 নিউটন বল দিছো, কিন্তু বড় পিস্টনে তুমি কত নিউটন বল পাচ্ছ 3500 নিউটন। তাহলে তোমার বল কিন্তু বৃদ্ধি পাইছে, এটাকে এই জন্য বলা হচ্ছে বল বৃদ্ধিকরণ নীতি, ঠিক আছে। মানে তুমি একটা অল্প পরিমাণে বল প্রয়োগ করবে, তার ফিডব্যাকে তুমি অনেক বৃহৎ একটা বল পাবে, এটাই হচ্ছে বল বৃদ্ধিকরণ নীতি, ঠিক আছে। তো আমাদের এই এক্সাম্পলে তোমরা হ্যাঁ যারা যারা সঠিক অ্যান্সার দিয়েছে সবাই মোটামুটি সঠিক অ্যান্সার দিয়েছে, ধন্যবাদ সবাইকেই। আমাদের এই এক্সাম্পলে কিন্তু F2 বের করতে বললো, বাট কোনো কোনো এক্সাম্পলে দেখা যাচ্ছে এই যে F1 F2, অর্থাৎ এই যে 4টা প্যারামিটারের মধ্যে তোমাকে হয়তো যে কোনো 3টা দেওয়া থাকবে, তোমাকে বাকিটা বের করতে বলবে, ঠিক আছে। তো আশা করি পারবে সবাই ইনশাল্লাহ। তো এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু দেখি দ্রুত। মোহাম্মদ বাশার, আচ্ছা কি কমেন্ট করেছো ভাইয়া তুমি? মোহাম্মদ বাশারও অ্যান্সার দিয়েছে গ, ওকে থ্যাংক ইউ। তোমরা সবাই অ্যান্সার দিয়েছো গ এবং সবার অ্যান্সারই কিন্তু কারেক্ট হয়েছে, ঠিক আছে। তোমাদের সবাইকে ধন্যবাদ। এই পর্যন্ত বুঝতে পারছো কি না একটু দ্রুত জানাও, তাহলে আমি পরের এক্সাম্পলগুলোতে যাব, ঠিক আছে। এবং এখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, এটা কারো কারো কাছে হয়তো একটু জটিল মনে হতে পারে, আমরা কিছু সিকিউ সলভ করি, সলভ করার মাধ্যমে তুমি বুঝতে পারবে যে এখান থেকে কোন কোন ধরনের সিকিউ হতে পারে, ঠিক আছে। এ পর্যন্ত ক্লিয়ার আছো কিনা একটু দ্রুত জানাও সবাই, যে এরপরে আমরা একটা সিকিউ সলভ করব। হ্যাঁ, এ পর্যন্ত ক্লিয়ার আছে কিনা একটু দ্রুত জানাও, তাহলে আমরা সিকিউ সলভের দিকে মুভ করব, ঠিক আছে। দ্রুত একটু জানিয়ে দাও এ পর্যন্ত সবকিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, অলরেডি তোমরা অ্যানসার করেছো, কমেন্ট করেছো ক্লিয়ার। তো ক্লিয়ার যদি হয়ে থাকে তাহলে আমরা নেক্সট এক্সাম্পলের দিকে মুভ করব, ঠিক আছে। ওকে ক্লিয়ার ভাইয়া, সমস্যা নেই ভাই, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা কে কোথা থেকে দেখতেছো একটু জানিয়ে দাও। তোমাদের সাথে আমি অনেকদিন আগে ক্লাস নিয়েছি, গত শুক্রবারে, আজকে আবার ক্লাস, ঠিক আছে। তো এবার তাহলে আমরা এই যে সিকিউ সলভের দিকে যাব একটা। এখানে কি বলা হচ্ছে দেখো, জাস্ট একটু ইমাজিন করো, ওই যে আগে আমরা যে প্যাসকেলের সূত্র থেকে যে বল বৃদ্ধিকরণ নীতিটা পড়লাম না, ওটারই একটা এক্সাম্পল এটা। তো অ্যারেঞ্জমেন্টটা দেখে বুঝতে পারতেছো, ছোট পিস্টন বড় পিস্টন, যদিও দুইটা পিস্টন দেখে একই মনে হচ্ছে, বাট পিস্টন কিন্তু একটা ছোট একটা বড়, ঠিক আছে। এখানে A1 আর A2 দুইটাই 5 দেওয়া আছে, এটার কিন্তু একটু কারেকশন হবে, অর্থাৎ সেকেন্ড পিস্টনের ক্ষেত্রফলটা হবে 25। হ্যাঁ, তোমরা একটু কারেক্ট করে নাও, সেকেন্ড পিস্টনের ক্ষেত্রফলটা হবে হচ্ছে 25, ঠিক আছে। দেখা যাচ্ছে আশা করি এর ক্ষেত্রফলটা হচ্ছে 25 মিটার স্কোয়ার। হ্যাঁ, একটু টাইপে ভুল হয়েছে এখানে। আচ্ছা, এখন আমাদের প্রশ্নগুলোর দিকে খেয়াল করো যে পিস্টনের উপর কি পরিমাণ ঊর্ধ্বমুখী বল অনুভূত হবে। আচ্ছা, একটু খেয়াল করে দেখো, এই পিস্টনে জাস্ট 100 কেজির একটা ভর ঝুলানো হয়েছে। এই পিস্টনে কি করা হয়েছে, 100 কেজির একটা ভর ঝুলানো হয়েছে। তো 100 কেজির একটা ভর ঝুলাইছো, তাহলে এখানে একটা বল লাভ করবে না, ওজন বল। তাহলে এই বলটা কোথায় অ্যাপ্লিকেবল হবে, আমরা দেখছি এই যে উপরে অ্যাপ্লিকেবল হবে। অর্থাৎ তুমি সূত্র দেখলা আগের এক্সাম্পল, ইভেন দেখো আগের এক্সাম্পলে কিন্তু আমরা এটা ইউজ করছি, F1/A1 = F2/A2। তো তুমি এটাই জাস্ট ইউজ করো, F1/A1 = কত, F2/A2, ঠিক আছে। এখন এটা থেকে আমাদের কি করতে হবে দেখো, পিস্টনের উপর কি পরিমাণ ঊর্ধ্বমুখী বল, অর্থাৎ এই যে সেকেন্ড পিস্টনে যে ঊর্ধ্বমুখী একটা বল লাভ করবে, সেই বলটার নাম কি দিচ্ছি, F2। তাহলে তোমাকে এই F2 এর মানটা কি করতে হবে, F2 এর মানটা বের করতে হবে, ঠিক আছে। অর্থাৎ F2টা তোমাকে ক্যালকুলেট করে বের করতে হবে। তো আগের এক্সাম্পলের মতোই তুমি F2টা আলাদা করে ফেলো, তোমরা আর গুণ করে F2টাকে আলাদা, এটা করতে পারবে আমি জানি। F2কে আলাদা করলে হবে হচ্ছে এরকম, A2/A1 × F1, ঠিক আছে। আচ্ছা, এখন A2 A1 এগুলো কিন্তু ভাইয়া জানি, এই যে দেখো A2 কত 25, A1 কত, এই যে দেখো A1 হচ্ছে 5। তাহলে A2 A1 এর মানটা আমি বসাই দিই, এখানে কত হবে 25/5 মাল্টিপ্লাইড বাই কত দেখো, মাল্টিপ্লাইড বাই F1। এখন F1 এর মানটা কত, F1 এর মানটা কত, F1 এর মানটা কত দিতে হবে তোমরা বলো।
কারণ প্রশ্নটাতে দেখো, খেয়াল করো, প্রশ্নটাতে কিন্তু 100 কেজির একটা ভর দিয়ে দিছো তুমি, ওই পিস্টনের উপর একটা 100 কেজির তুমি কি দিয়ে দিছো, ভর দিয়ে দিছো, তাই না? তাহলে 1 নাম্বারের উপর আমাদের কতটুকু বল কাজ করবে একটু চিন্তা করে বলো, চিন্তা করলেই বলতে পারবে যে ওজন বলটা কাজ করবে না, বলো তো। এখন ডাব্লিউ, ওজন কি, ডাব্লিউ ইকুয়ালটা আমরা কি জানি, mg, তাই তো? এখন ওই বস্তুটার ভর কত, m হচ্ছে 100 কেজি, তাহলে 100 গুণ কত, 9.8, তাহলে 100কে 9.8 দিয়ে গুণ করলে কত হবে, 980 নিউটন। অর্থাৎ ওইটার উপর আমি ওজন বল পেয়ে গেলাম, যে ওই ছোট পিস্টনের উপর আমার কতটুকু বল প্রয়োগ হলো। ছোট পিস্টনের উপর কিন্তু 980 নিউটন বল প্রযুক্ত হলো। তার মানে এটাই কিন্তু আমার F1। খেয়াল করো, আমি ডাব্লিউ বের করেছি বলে কনফিউশন হওয়া যাবে না। ডাব্লিউ বের করলাম কারণ এই যে এই বস্তুটার আমি ওজন বের করলাম, মানে এই ওজনটাই তো বেসিক্যালি এই পিস্টনের উপর প্রযুক্ত হয়েছে, তাই না? এটা হচ্ছে আমার কনসেপ্ট। তাহলে আমার F1টা আমি পেয়ে গেলাম কত, 980 নিউটন। তাহলে যে এখানে এখন বসাও 980 নিউটন, তাহলে 25/5 ইন্টু 980। তো দেখো তুমি কত পেয়ে যাও, এটা দ্রুত ক্যালকুলেট করো সবাই, ক্যালকুলেটর নাও। অলরেডি অ্যান্সার দিয়ে দিয়েছো, দেখি সবাই অ্যান্সার দাও কারটা সঠিক হয়, যে দ্বিতীয় পিস্টনে কতটুকু বল প্রযুক্ত হবে। এটা কিন্তু একটা বোর্ডের কোশ্চেন, এই যে কুমিল্লা বোর্ড 2022 সালের কোশ্চেন, ঠিক আছে? 980 নিউটন। আচ্ছা ঠিক আছে, তোমাদের অ্যান্সার সবাই ঠিক আছে। তোমরা হচ্ছে ওজন বলটা বের করে দিছো 980 নিউটন। এখন একবারে ফাইনাল ক্যালকুলেটটা করলেই কিন্তু কাজ হয়ে যাবে, অর্থাৎ 25 গুণ 980 ডিভাইডেড বাই কত, 5। মোহাম্মদ বাশার অ্যান্সার করেছে 4900 নিউটন, মাহিন অ্যান্সার করেছে 4900 নিউটন। ওকে, রাকিবুল তোমারটা সঠিক হয়েছে ভাইয়া, মাহিনেরও অ্যান্সার সঠিক হয়েছে। ওকে, তাহলে কত, 4900 কত, 4900 নিউটন, ঠিক আছে? দেখো এখানেও কিন্তু একটা হিউজ বল পাচ্ছি, কারণ কি ছোট পিস্টনে কতটুকু, মাত্র 980, বাট বড় পিস্টনে কত, 4900 নিউটন, ঠিক আছে? এই জন্য এটাকে আসলে বল বৃদ্ধিকরণ নীতি বলা হচ্ছে এই ধরনের এক্সাম্পলে। তো এই পর্যন্ত ক্লিয়ার কি না একটু জানাও সবাই, তাহলে আমি পরের এক্সাম্পলে চলে যাব। পরেরটা বলতে আমরা ঘ নাম্বার ম্যাথটা এখন সলভ করব, ঠিক আছে? এই যে ঘ নাম্বার ম্যাথটা এখন সলভ করব। ঘ নাম্বার ম্যাথে দেখো বলা হচ্ছে যে এটা বড় দুইবার হয়েছে, বড় পিস্টনটি 3 সেন্টিমিটার উপরে উঠতে পারবে কি না গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখন এখানে দেখো আমাদের গ নাম্বার ম্যাথ কিন্তু শেষ, গ নাম্বার ম্যাথটা শেষ, ঠিক আছে? বাট ঘয়ের জন্য আমাদের কি কি জানা লাগবে, গ আর ঘ কিন্তু আলাদা, ঠিক আছে? গ নাম্বার কি ক্লিয়ার হয়েছে কি না? ওকে জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, তাহলে গ নাম্বার যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমি এগুলো আর আমার দরকার নাই। আমি এখন ঘয়ের জন্য কিছু ডাটা একটু দেখাবো তোমাদের। দেখো ঘ নাম্বারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? ঘ নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, যে বড় পিস্টনটি 3 সেন্টিমিটার উপরে উঠতে পারবে কি না এটা তোমাকে ম্যাথ করে দেখাইতে হবে। এটা কিভাবে করবে দেখো, এই যে তুমি যখন এই ছোট পিস্টনের উপর একটা ভর দিছো, তাহলে ছোট পিস্টনটা কি কিছুটা নিচের দিকে নেমে গেছে না? ছোট পিস্টনটা কিছুটা নিচের দিকে নেমে গেছে। আচ্ছা, এখন কতটুকু নিচের দিকে নামছে দেখো, এটা হচ্ছে 2 সেন্টিমিটার নিচের দিকে নামছে। কতটুকু নিচের দিকে নামছে? 2 সেন্টিমিটার নিচের দিকে নামছে। আচ্ছা, আর এই পিস্টনের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল তো দেওয়াই আছে 5 মিটার স্কয়ার, তাই না? এখন আমি যদি তোমাকে বলি যে এই পিস্টনটা ধরো ইনিশিয়ালি এখানে ছিল, তুমি যখন উপর থেকে একটা বল দিছো তখন এই পিস্টনটা দেখো এতটুকু নিচে নেমে আসলো। তাহলে এই যে পিস্টনের অভ্যন্তরে এই ভিতরের জায়গাটা একটা আয়তন আছে না? এই ভিতরের আয়তন কত হবে? এই ভিতরের আয়তন কি হবে তোমরা সবাই জানো, আয়তন ইকুয়াল টু কি, ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। অর্থাৎ ক্ষেত্রফলকে আমি যদি কি দিয়ে গুণ দিই, আয়তন ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ক্ষেত্রফল মাল্টিপ্লাইড বাই কি, উচ্চতা। অর্থাৎ ক্ষেত্রফলকে যদি আমরা উচ্চতা দিয়ে গুণ দিই তাহলে কি পাবো, আয়তন পাবো। এখন এই পিস্টনের ক্ষেত্রফল কত, 5 মিটার স্কয়ার। তাহলে প্রথম পিস্টনের আয়তন যদি আমি বার করি, ধরো এটা V1, তাহলে সেটা কত হবে, A1
H1 বা L1 বলতে পারো এটাকে, যেহেতু প্রশ্নে L1 দেওয়া আছে, আমি বললাম A1 L1। এটা হচ্ছে 1 নম্বর পৃষ্ঠের আয়তন, পিস্টনের আয়তন। আর 2 নম্বর পিস্টনের আয়তনকে যদি V2 বলো, তাহলে সেটাকে লিখতে পারবো কি A2 L2। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করো, 1 নম্বর পিস্টনটা যতটুকু আয়তন পরিমাণ নিচে নামবে, 2 নম্বর পিস্টনটা কিন্তু ততটুকু আয়তন পরিমাণ উপরে উঠবে। মানে ধরো এই পিস্টনটা কিছুক্ষণ পরে এখানে উঠলো, কিছুক্ষণ পরে এই পিস্টনটা এখানে আসলো, তাহলে এই যে মাঝখানের আয়তনটা, এই আয়তনটা হচ্ছে আমার কত V2, আর এই আয়তনটা কত V1। তাহলে এই দুই আয়তন সমান হবে না, মানে মাঝখানে তো মানে পুরোটাই তো পানি দ্বারা পরিপূর্ণ, মানে মাঝখান থেকে তো তুমি কোনো পানি সরাওনি বা এক্সট্রা কোনো পানিও দাওনি, তাই না? তাহলে এই দুই আয়তন কি হবে, সমান হওয়াই উচিত। তাহলে শর্ত মতে তুমি এখন দিতে পারবা কি, শর্ত মতে দিতে পারবে যে V1 ইকুয়াল টু V2, জাস্ট ছোট্ট ছোট কনসেপ্ট ইউজ করলে কিন্তু হবে। তাহলে V1 কত, A1 L1। V1টা হচ্ছে প্রথম পিস্টনের ক্ষেত্রফল গুণ প্রথম পিস্টনের দৈর্ঘ্য, মানে L বলতে ওই যে পিস্টনটা কতটুকু গভীরে নেমে আসলো। ঠিক আছে, মানে তুমি যদি কোনো একটা পাত্র চিন্তা করো, তার ভিতরে পিস্টন আছে, তাহলে তুমি যদি উপর থেকে বল দাও, তাহলে কিছুটা নিচে নেমে আসবে না? তাহলে ওই যে কতটুকু নিচে নেমে আসলো, ওইটাই হচ্ছে তোমার L1। ঠিক আছে, আবার দ্বিতীয় পিস্টনের যে আয়তনটা, সেটাকে আমরা কি বলতে পারি তাহলে, A2 মাল্টিপ্লাইড বাই L2। ঠিক আছে, এখন তোমার কিন্তু এখান থেকে সব ডাটাই জানা আছে। কি কি ডাটা জানা আছে তোমার, A1 A2 সব জানা আছে, L1ও জানা আছে, এই যে L1ও 2 সেন্টিমিটার। তাহলে তোমাকে জাস্ট বের করতে হবে L2, মানে এই যে দ্বিতীয় পিস্টনটা এখান থেকে কতটুকু ধরো ঊর্ধ্বমুখী হবে, এই যে L2, ওইটা তোমাকে বাইর করতে হবে। তো তুমি এখান থেকে সিম্পলি ক্যালকুলেট করো, A1 L1 সব তুমি জানো, তোমার লাগবে কত L2। তাহলে L2টাকে যদি তুমি আলাদা করো, তাহলে A2টা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, অর্থাৎ L2 ইকুয়াল টু কত, A1 L1 ডিভাইডেড বাই A2। তাহলে দ্রুত ক্যালকুলেট করে ফেলো। A1 কত দেখো, A1 হচ্ছে 5, তাই না? তাহলে এটা 5 ডিভাইডেড বাই A2, A2 কত 25, মাল্টিপ্লাইড বাই L1 কত, L1 হচ্ছে 2 সেন্টিমিটার। এটা সেন্টিমিটারে রাখলাম কারণ তুমি তখন L2 পাবা, ওইটাও তখন সেন্টিমিটার এককেই পাবে। ঠিক আছে, বাট তুমি যদি এটা মিটারে কনভার্ট করো, তাহলে L2টাও তুমি পাবে কিসে, মিটার এককে পাবে। ঠিক আছে, তো দেখো তো L2 এর মানটা কত আসে, দ্রুত ক্যালকুলেট করো। 5 গুণ 2, 5 গুণ 2 ভাগ কত 25, তাহলে কত আসবে, কত আসতেছে দেখো দ্রুত। ক্যালকুলেট করো দ্রুত, কত আসতেছে একটু দ্রুত জানাও। 5 ভাগ কত 25 গুণ 2, এটা ক্যালকুলেট করলে কত সেন্টিমিটার আসতেছে? অলরেডি অ্যান্সার দিয়ে দিয়েছে মোহাম্মদ বাশার, 0.4। বাকিরা কি অবস্থা, বাকিরা তোমরা বুঝতে পারোনি নাকি? বুঝতে না পারলে একটু জানাও দ্রুত, আর বুঝে থাকলে সেটাও জানিয়ে দাও যে ভাই বুঝতে পারছি, তাহলে আমি সময় নষ্ট না করে পরের কনসেপ্টে যাব। দ্রুত, একটু দ্রুত জানাও। রফিকুল ইসলাম অ্যান্সার দিয়ে দিয়েছে 0.4। তাহলে বলো ঘ নাম্বারের অ্যান্সার কি হবে? যে প্রশ্নটা বলছিল যে বড় পিস্টনটি 3 সেন্টিমিটার উপরে উঠতে পারবে কি না, তাহলে তুমি অ্যান্সারটা কি দিবা, যে বড় পিস্টন 3 সেন্টিমিটার উপরে উঠতে পারবে না পারবে না? বড় পিস্টনটা 3 সেন্টিমিটার উপরে উঠতে পারবে না। ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার কি না একটু দ্রুত জানাও সবাই। 0.4 সেন্টিমিটার, হ্যাঁ ঠিক আছে। তার মানে কি বড় পিস্টনটা কতটুকু উঠতে পারবে না, ওই যে প্রশ্নে বলা আছে কত, 3 সেন্টিমিটার উঠতে পারবে না। কারণ L2 এর মান আমাদের কত আসলো, 0.4 সেন্টিমিটার। তার মানে এই পিস্টনটা কত, মাত্র 0.4 সেন্টিমিটার উপরে উঠবে, তার মানে 3 সেন্টিমিটার উঠতে পারবে না। ঠিক আছে, এটা একটু ব্যাখ্যা দিয়ে দিবে ইনশাল্লাহ, তাহলে হয়ে যাবে আশা করি। তাহলে এটা কি ক্লিয়ার আছে কিনা ভাই, আরো একবার বোঝান। আচ্ছা,
এখানে মেইনলি এই জিনিসটা করা হলো, এই পিস্টনে তুমি একটা ভর রাখছো, তার মানে সেই পিস্টনটা কিছুটা নিচে নামবে। এখন এ কতটুকু নিচে নামবে, ধরো L1 পরিমাণ নিচে নামলো, তাহলে এই L1টা হচ্ছে আমি দৈর্ঘ্য বলতেছি বা এল বা হাইট বলছি, আর এই পিস্টনের ক্ষেত্রফল কত A1। তাহলে ক্ষেত্রফলকে যদি তুমি কি দিয়ে উচ্চতা দিয়ে গুণ দাও তাহলে তুমি পাবে হচ্ছে আয়তন। তাহলে V1 ইকুয়াল টু আমার কি A1 L1 মানে প্রথম পিস্টনের আয়তন। একইভাবে দ্বিতীয় পিস্টনের ক্ষেত্রফল ছিল কত A2, তাহলে সেটা মনে করো কতটুকু উপরে উঠলো, আমি ধরে নিলাম সেটা L2 উপরে উঠলো, তাহলে দ্বিতীয় পিস্টনের আয়তন কত আমি বের করতে পারবো V2 ইকুয়াল টু A2 L2। এখন এই যে এই পিস্টনের যতটুকু আয়তন পরিমাণ নিচে নামবে, সেকেন্ড পিস্টনটা ততটুকু আয়তনই উপরে উঠবে। এই কারণে আমি ধরেছি কি শর্ত মতে প্রথম পিস্টনের আয়তন আর দ্বিতীয় পিস্টনের আয়তন কি হবে, সমান হবে। এইটা হচ্ছে মূলত লজিক। এখন V1 ইকুয়াল টু কি লিখতে পারছো A1 L1, এই যে এখান থেকে জাস্ট বসাও, আর V2 ইকুয়াল টু কত A2 L2। এখন এখান থেকে তোমার দরকার কি L2 দরকার, এই কারণে তুমি L2টাকে আলাদা করলে তাহলে এই যে A2টা কি হয়ে যাবে, এটার নিচে এসে ভাগ হয়ে যাবে না। এখন তুমি এখানকার সব ভ্যালু জানো, বসায় ক্যালকুলেট করে দেখলাম যে 0.4 সেন্টিমিটার। তার মানে তারা প্রশ্নে বলছিল কত 3 সেন্টিমিটার উপরে উঠতে পারবে কি না, কিন্তু আমি বের করে দেখলাম যে আমার L2 এর মান কত আসতেছে 0.4 সেন্টিমিটার, তার মানে সেটা 3 সেন্টিমিটার উপরে উঠতে পারবে না। এইটা তুমি জাস্ট কনসেপ্টে বলে দিবে যে 3 সেন্টিমিটার উপরে উঠতে পারবে না, এটা করে দিলে অ্যান্সারটা পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে সবাই ক্লিয়ার কিনা একটু দ্রুত জানাও, তাহলে আমি পরের প্রবলেমটাতে চলে যাব। সবাই একটু দ্রুত জানিয়ে দাও যে সবাই এই পর্যন্ত ক্লিয়ার আছো কি না, তাহলে আমি পরের এক্সাম্পলটাতে চলে যাব। ওকে ঠিক আছে, ক্লিয়ার, ঠিক আছে ভাই বুঝেছি। আচ্ছা তাহলে আমি পরের এক্সাম্পলটাতে যাই। পরের এক্সাম্পলটা কি আছে খেয়াল করো। এটা কিন্তু আরেকটা তোমাদের সিকিউ প্রবলেম একটা, সেটা কি সেটা একটু বোঝার চেষ্টা করো। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2022 রিসেন্ট কোশ্চিন আর কি। হ্যাঁ ওকে ঠিক আছে ভাই বুঝেছি, ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে এখন পরের এক্সাম্পলে মনোযোগ দাও। এটাতে বলা হচ্ছে কি দেখো যে একটা বস্তুর ক্ষেত্রফল 300 সেন্টিমিটার স্কয়ার, একটা বস্তুর ক্ষেত্রফল কত 300 সেন্টিমিটার স্কয়ার, এবং উচ্চতা হচ্ছে 0.5 মিটার। বস্তুর ভরও দেওয়া আছে, সবই দেওয়া আছে, তাহলে দেখি কি বার করতে বলে। উদ্দীপকে বস্তুটির পানিতে ওজন নির্ণয় করো। প্লবতার কিন্তু একটা ম্যাথ এটা। হ্যাঁ উদ্দীপকে বস্তুটির কি বের করতে বলছে, পানিতে ওজন নির্ণয় করতে বলছে। আচ্ছা তাহলে পানিতে ওজন আমরা কেমনে বের করব, প্লবতা বলটাকে তোমাকে প্রথমত বের করতে হবে। তোমাদের আমি প্লবতা বলের কনসেপ্ট দেখাইছিলাম তাই না, যে প্লবতা বলটাকে আমরা কোন রাশি সমান আমরা প্লবতা বল লিখতে পারবো। ওইটা যদি তোমাদের মাথায় থাকে তাহলে আশা করি এই এক্সাম্পলটা বুঝতে পারবে। তাহলে প্রথমত তোমার যে বস্তুটা দেখো ওইটার ভর দেওয়া আছে 0.5 কেজি। এখন এটা ভর দেওয়া আছে, এটা কিন্তু নর্মাল বস্তুর ভর কিন্তু একই থাকে, সেটা পানিতে থাকুক বাতাসে থাকুক ভর সেম থাকবে, ঠিক আছে। তাহলে ওই বস্তুটার আমরা বাতাসে ওজন বের করি, মানে নর্মালি ওজন যেটা। গ নাম্বার খেয়াল করো, নর্মালি যদি আমরা ওজন বের করি ডাব্লিউ, এমনিতেই নর্মাল ডাব্লিউ বাতাসে, ডাব্লিউ ইকুয়াল টু কত হয় এমজি। আচ্ছা এম কত 5.5, 5.5 গুণ জি কত 9.8। তাহলে তুমি এখানে যেটা ক্যালকুলেট করে পাবা সেটা হচ্ছে ওই বস্তুটার বাতাসে ওজন, ওই বস্তুটার কোথায় ওজন, বাতাসে ওজন। তাহলে এটা ক্যালকুলেট করেই আমি, তোমরাও একটু করো আমার সাথে সাথে, আমি একটু দ্রুত করছি, 53.9 নিউটন, ঠিক আছে। তাহলে এই ওজনটা হবে হচ্ছে ওর কোথায়, বাতাসে, এই ওজনটা হবে ওর বাতাসে ওজন। আচ্ছা এইবার তোমাকে যেটা করতে হবে, ওই বস্তুটার পানিতে ওজন বের করতে বলছে, ওই বস্তুটার পানিতে ওজন কত সেটা বের করতে বলছে। তাহলে পানিতে ওজন বের করার জন্য, আচ্ছা পানিতে ওজনও কি এটা হবে এই যে 53.9 হবে, হবে না, কারণ বাতাসে সাধারণত যে ওজন থাকে পানিতে কিন্তু ওজন কিছুটা হ্রাস পায়। এটা কেন হ্রাস পায় আমি প্লবতাতে আলোচনা করেছিলাম, যে তোমাদের একটা ঊর্ধ্বমুখী বল থাকে, সেই ঊর্ধ্বমুখী বলের কারণে কি হয় বস্তুটা কিছু ওজন হারায়। তাহলে বাতাসে যদি এটা ওজন থাকে তাহলে পানিতে নিশ্চয়ই এটা থাকবে না, তাহলে পানিতে কতটুকু কমবে ওইটা বের করতে হবে।
এখন তোমরা জানো যে প্লবতা বল কোন দিকে কাজ করে, ঊর্ধ্বমুখী একটা বল দেয়, তাহলে প্লবতাটা বের করতে হবে প্রথমত। প্লবতা বের করতে পারলেই এই যে বাতাসের ওজন থেকে আমরা যদি প্লবতাটাকে বাদ দেই তাহলে ওটা পানিতে ওজন হবে। সুন্দর করে খেয়াল রাখো বিষয়টা, কারণ যখন তুমি বস্তুটাকে পানিতে নিয়ে যাবে ওজনটা কাজ করবে নিচের দিকে আর প্লবতা কাজ করবে ওপরের দিকে, তাহলে ওজন থেকে প্লবতাটা মাইনাস করতে হবে। তাহলে প্লবতা কি, ওই যে প্লবতার যেখানে স্লাইড ছিল ওখানে দেখাইছিলাম তোমাকে, প্লবতা বল যেটা ধরো এফ, প্লবতা বল ছিল কিন্তু এইচ রো জি। লাইভটা শেষ হওয়ার পরে আবার ওইদিকে একটু প্রথম দিকে টাইনে দিলেই বুঝতে পারবে, এইচ রো জি এটা ছিল প্লবতা। তাহলে আমরা প্লবতাটা একটু বের করে ফেলি। প্লবতা বল কত, এর মান কত, এই যে 300 সেন্টিমিটার স্কয়ার। এইবার কিন্তু একে মিটার স্কয়ারে কনভার্ট করতে হবে। তো কিভাবে করবে আমি এখানেই করে দিচ্ছি। 300 সেন্টিমিটার স্কয়ার তার মানে কি সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার, অর্থাৎ 2টা সেন্টিমিটার গুণ, এভাবে চিন্তা করো। তাহলে সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করতে গেলে কি করতে হয়, 100 দিয়ে ভাগ, তো একটা কনভার্ট হলো। এখন তো আমার আরেকটা সেন্টিমিটার আছে তাই না, যেহেতু সেন্টিমিটার স্কয়ার, তো এই জন্য এই কাজটা 2 বার করবা, 1 আবারও 100। তাহলে এ হলো কেবল। এবার এইচ কত, এইচ হচ্ছে দেখো 0.1, তাহলে 0.1 গুণ রো কত, যেহেতু কি পানিতে বলছে তাহলে পানির ঘনত্ব কত 1000 গুণ জি কত 9.8। দেখো বিশাল একটা কাজ দিছি তোমাদের জন্য। প্লবতা বলটা দ্রুত বের করে ফেলো। এখান থেকে শূন্য আর এই শূন্য, এই শূন্য এই শূন্য কাটা গেল তাই না, আরো কাটবে দেখো, এখান থেকে এই শূন্য এই শূন্য আর এই যে 1000-এর 2টা শূন্য কাটা যাবে। তাহলে এখন যা যা থাকে তুমি ক্যালকুলেট করে দেখো প্লবতা বল কত হবে। ভাই ক্লাস ঠিক আছে? পানি টাইম লাগবে নাকি ভাই? ঠিক আছে, 10 শেষের দিকে। হয়ে গেছে, আর নাই, বেশি নেই। তাহলে প্রবতা বলটা ক্যালকুলেট করো দ্রুত, কত আসতেছে দেখো। প্লবতা বলটা দ্রুত ক্যালকুলেট করো তোমরা, দেখো প্লবতা বলের মান কত আসে। মোহাম্মদ বাশার অ্যান্সার করেছে 2940। তোমার একটু কথা হয়তো ভুল গেছে, দেখো 2940 না, 29.40 হবে। তুমি একটু খেয়াল করো ভালো করে, একটু কারেকশনটা করে দেখো তো কত হয়। বাকিরা কই, বাকিরা অ্যান্সার করো। এই যে এখানকার 2 শূন্য কাটা চলে গেছে এই 2 শূন্যর সাথে, এখানকার 2 শূন্য এই 2 শূন্যর সাথে, তার মানে থাকে হচ্ছে এখানে 3, এখানে 0। আমি আরেকটু ছোট করে দিই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। 3 ইন্টু এখানে হচ্ছে 0.1 ইন্টু 10 ইন্টু 9.8। এইবার দেখো কত আসে। ওকে 29.4 হবে এটার প্লবতা বলের মান, 29.4 নিউটন, 29.4 নিউটন। ঠিক আছে, আচ্ছা এখন খেয়াল করে দেখো যে আমরা ওইটার বাতাসে ওজন বাইর করছিলাম কত 53.9 নিউটন এবং প্লবতা বল কত 29.4 নিউটন। তাহলে তোমাকে বলছি কি যে পানিতে বল কিভাবে বের করবে, বাতাসে প্রযুক্ত যেই বল যেই ওজনটা সেটা থেকে প্লবতাটাকে মাইনাস করতে হবে, প্লবতাকে মাইনাস করলে তুমি পানিতে ওজন পেয়ে যাবে। তাহলে আমি এখন লিখতে পারবো কি যে পানিতে ওজন, পানিতে ওজন, পানিতে ওজন কত, তাহলে তার যে বাতাসে ওজন কত সেটা 53.9, এই 53.9 কে থেকে বিয়োগ করবো হচ্ছে তার প্লবতা বল, কারণ প্লবতা বলটা হচ্ছে কি ঊর্ধ্বমুখী একটা বল, এই কারণে 29.4 তুমি এখান থেকে মাইনাস করে দিবে। ঠিক আছে, তাহলে এটা মাইনাস করে দেখো কত হয়, ওটাই হচ্ছে তার পানিতে ওজন। ঠিক আছে, এটা বিয়োগ করে দেখো কত হয়, 53.9 থেকে বিয়োগ করবা কত 29.4 নিউটন। ওকে, তাহলে পানিতে ওজন কত হবে 24.5 নিউটন, পানিতে ওজন হবে 24.5 নিউটন। অর্থাৎ
এরকম যদি কখনো বলে যে পানিতে ওজন কত, তাহলে তুমি জাস্ট ওর বাতাসে ওজন বের করবে। আর এই যে প্লবতার সূত্র দিয়ে F=AH ρg, এই প্লবতার সূত্র দিয়ে তুমি কি বের করবা, তার প্লবতা বলটা বের করবা। তাহলে বাতাসে ওজন থেকে তার প্লবতা বল বাদ দিলেই কি পাবে, তুমি পানিতে ওজন পেয়ে যাবে। ঠিক আছে, ওকে, এ পর্যন্ত যদি ঠিক থাকে তাহলে পরের এক্সাম্পলটাতে যাওয়া যাক। পরবর্তীতে কি এক্সাম্পল আছে, এই যে এটারই ঘ নাম্বার আছে। দেখো যে উদ্দীপকে বস্তুটির আয়তন কিরূপ পরিবর্তন করলে পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। এখন উদ্দীপকে বস্তুর আয়তন কত, দেখো তার ক্ষেত্রফল ছিল হচ্ছে 300 সেন্টিমিটার স্কোয়ার এবং উচ্চতা কত, উচ্চতা হচ্ছে 0.1 মিটার। তাহলে পরের এক্সাম্পলটাতে আমি প্রথমত তার আয়তনটা বের করে নিব ঘ নাম্বারে, যে আয়তন কত হবে। আয়তন ইকুয়াল টু আমরা জানি কত, ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে ক্ষেত্রফল কত, 300 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে 300 সেন্টিমিটার স্কোয়ারকে কি করব, যেহেতু মিটার স্কোয়ারে কনভার্ট করতে হবে, তাহলে 1/100 গুণ 1/100। তাহলে মিটার স্কোয়ারে কিন্তু এটা কনভার্ট হয়ে গেছে। আর উচ্চতাটা কত দেওয়া ছিল, 0.1। তাহলে তুমি কি ওই বস্তুটার আয়তন বের করতে পারবে এখান থেকে খুব সহজে। এই 2 শূন্য আর এই 2 শূন্য তুমি ক্যান্সেল করে দাও। তাহলে 3 × 0.1 ভাগ কত, 100। তাহলে ওই বস্তুটার আয়তন কত হয়, দেখো 3 × 0.1 ওপরে, ঠিক আছে, ভাগ কত, 100। তাহলে আয়তন কত হবে, আয়তন হবে যে 3 × 10⁻³ 3 × 10⁻³ মিটার কিউব। তাহলে ওর আয়তন দিয়ে আমার কাজ কি, ওর আয়তনের উপর ভিত্তি করে আমার এখন দেখতে হবে যে ওই বস্তুটার আয়তন কিরূপ পরিবর্তন করলে আমরা ওই বস্তুটাকে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসাইতে পারবো। এখন সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসার কনসেপ্ট কি, সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসার কনসেপ্ট হচ্ছে তার প্লবতা তার ওজনের সমান হতে হবে, তার প্লবতা তার ওজনের সমান হতে হবে। এখন আগে দেখো আমরা ওজন বের করছিলাম কত, 53.9। অর্থাৎ এটাকে আমি একটু তুলে রাখি যে তার ওজন ছিল কত, 53.9 নিউটন। ঠিক আছে, তাহলে এটা যদি তার ওজন হয়, তাহলে তার প্লবতা কত, প্লবতা ধরো আমি এফ বলছি। তাহলে এফ ইকুয়াল টু আমরা কি জানি, AH ρg। এখন এই যে AH এটা মানেই কিন্তু আয়তন, তাই না, কারণ কি এই যে দেখো ক্ষেত্রফল ইন্টু হাইট, তো এটাই কি ওই বস্তুর আয়তন বোঝায়। তাহলে ক্ষেত্রফল, এই সূত্রটাকে আমি এভাবেও লিখতে পারি যে ভি রো জি। এখন আগের প্রথম আয়তনটাকে আমি যদি ভি বলি, তাহলে এটাকে ধরো আমি বলছি ভি প্রাইম, এটাকে বলতেছে কি ভি প্রাইম। আচ্ছা, এখন বস্তু সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসার কনসেপ্টটা কি, তার প্লবতা এবং ওজনকে কি হতে হবে, সমান হতে হবে। তাহলে যেহেতু আমাদের এখানে বলাই আছে যে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে, তাহলে আমি লিখতে পারি কি, শর্ত মতে তার যে ওজন তার প্লবতার সমান, অর্থাৎ F = W। এটা হচ্ছে কনসেপ্ট। অর্থাৎ সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসার কনসেপ্টটা হচ্ছে তার প্লবতা এবং তার ওজন সমান হতে হবে। এটা যদি হয় তাহলে সেটা একদম সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভেসে থাকবে। ঠিক আছে, সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভেসে থাকার মানে হচ্ছে এর ওপরে কিছুই থাকবে না, পুরোটাই পানিতে ডুবে যায়, বাট আবার নিচেও পড়ে যাবে না, পুরো তো পানিতে ডুবে গিয়ে এভাবে ভেসে থাকবে। এটাকে বলা হচ্ছে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসা। তাহলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসার কনসেপ্ট হচ্ছে তার প্লবতা এবং তার ওজন, এই দুইটাকে কি হতে হবে, সমান হতে হবে। ঠিক আছে, এই জন্য দেখো আমি শর্ত মতে কি ধরলাম, তার প্লবতা এবং তার ওজন এই দুইটা সমান ধরলাম। এখন প্লবতা ইকুয়াল টু কি আমরা জানি, ভি প্রাইম রো জি, ভি প্রাইম রো জি ইকুয়াল টু ওজন কত, ওজন হচ্ছে 53.9, 53.9। তো তোমার তো শুধু ভি প্রাইম দরকার নাকি, তাহলে ভি প্রাইমটা কত হবে, 53.9 ডিভাইডেড বাই এই যে রো জিটা কোথায় যাবে, রো জিটা নিচে যাবে। তাহলে রো এর মান কত, 1000 গুণ জি এর মান কত, জি এর মান হচ্ছে 9.8। তো এটা ক্যালকুলেট করে দেখো যে ভি প্রাইমের মানটা কত আসে।
দ্রুত ক্যালকুলেট করে দেখো যে ভি প্রাইমের মানটা কত আসতেছে আমাদের। অর্থাৎ 53.9কে আমি ভাগ দেবো 1000 গুণ 9.8, ঠিক আছে? কত হচ্ছে ভি প্রাইমের মান, কত হচ্ছে ক্যালকুলেট করো দ্রুত। ভি প্রাইমের মান কত হচ্ছে এখানে ক্যালকুলেট করে দেখো। দ্রুত ক্যালকুলেট করে দেখো ভি প্রাইমের মানটা কত আসতেছে। অর্থাৎ আগের আগের ভি ছিল কত 3 ইন্টু 10⁻³ আর বর্তমানের ভি কত, বর্তমানের ভি মানে এই যে এটা হবে, এখান থেকে যেটা ক্যালকুলেট করে তুমি পাবে এটা হচ্ছে বর্তমান ভি। তার মানে আগের যে আয়তনটা ছিল বস্তুর, এই আয়তন অবস্থায় বস্তু সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসে নাই, বাট সেরা তার আয়তনকে পরিবর্তন করে তুমি যদি এই আয়তন যেটা পাবে তুমি এখন এই আয়তন করতে পারো, তাহলে বস্তুটা কি সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে, ঠিক আছে? তো এইটাই ছিল কনসেপ্ট এখানকার। তাহলে দুইটা তুলনা করতে হবে তোমার এখন, যে ক্যালকুলেট করলে কত আসে। অলরেডি অ্যান্সার দিয়ে দিয়েছে 5.5 গুণ 10⁻³ হ্যাঁ ঠিক আছে, 5.5 গুণ 10⁻³ মিটার কিউব, ঠিক আছে? তাহলে তোমার আগের আয়তন দেখো ছিল কত, আগের আয়তন ছিল হচ্ছে 3 ইন্টু 10⁻³ আর বর্তমানে কত আয়তন করতে হবে 5.5 ইন্টু 10⁻³। তার মানে তুমি যদি আয়তনটাকে পরিবর্তন করে এই আয়তন করতে পারো, তাহলে তোমার বস্তুটা কি হবে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। তাহলে তোমাকে বলছে কি আয়তনের কিরূপ পরিবর্তন করতে হবে, তার মানে আয়তনটাকে কত বাড়াইতে বা কমাইতে হবে সেটাও তুমি এখন দেখা দিতে পারো এখান থেকে চাইলে, যে আয়তনের পরিবর্তন, আয়তনের পরিবর্তন কতটুকু সেটাকে যদি আমরা ডেল ভি বলি, ধরো ডেল ভি দ্বারা আমি বুঝাচ্ছি কি আয়তনের পরিবর্তন, তাহলে সেটাকে আমরা কি এই যে ভি প্রাইম থেকে ভিটা বাদ দিয়ে দেব, ভি প্রাইম থেকে বাদ দিয়ে দেব কি ভি। তো ভি প্রাইম কত 5.5 ইন্টু 10⁻³ এটা থেকে আমি বিয়োগ করে দেব কত, ওই যে 3 ইন্টু 10⁻³ এই যে, মানে আগের আয়তন ছিল হচ্ছে 3 ইন্টু 10⁻³ আর বর্তমানে আয়তন কত 5.5 ইন্টু 10⁻³। তাহলে এই দুটো বিয়োগ করে দিয়ে যেটা আসবে সেটাই হচ্ছে তোমার সলিউশন, ঠিক আছে? এটা বিয়োগ করলে আসবে হচ্ছে 2.5 গুণ 10⁻³ মিটার কিউব। অর্থাৎ তুমি যদি এই পরিমাণ আয়তন পরিবর্তন করতে পারো, এই পরিমাণ আয়তন কি করতে পারো পরিবর্তন করতে পারো, তাহলে কিন্তু তোমার বস্তুটা কি হবে নিমজ্জিত অবস্থায় ভাসবে, ঠিক আছে? অর্থাৎ আগের আয়তন ছিল 3 ইন্টু 10⁻³, বর্তমানে তোমাকে আয়তন করতে হবে কত 5.5, মানে আয়তনের পরিবর্তনটা চাইছে তোমাকে মেইনলি, যে আয়তনের কিরূপ পরিবর্তন করলে, দেখো বলা আছে আয়তনের কিরূপ পরিবর্তন করলে বস্তুটা পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। তাহলে এই এক্সাম্পলে মেইন কনসেপ্টটা হচ্ছে যে এটা তোমার মাথায় রাখতে হবে, যে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসলে তার প্লবতা এবং তার ওজন এই দুইটাকে কি হতে হয়, এই দুইটাকে সমান হতে হয়, ঠিক আছে? এটা ছিল মোটামুটি এখানকার কনসেপ্ট। তো এই পর্যন্ত আশা করি বুঝতে পারছো বস্তুটা কতটুকু ডুববে কতটুকু, এই ধরনের এক্সাম্পল কিন্তু থাকে পরীক্ষায়, বিশেষ করে প্যাসকেলের সূত্র থেকে যেটা বল বৃদ্ধিকরণ নীতি F1/A1 = F2/A2, এই ব্যাপারগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসার মতো প্রশ্ন এখান থেকে আসে, ঠিক আছে? তো এই পর্যন্ত মোটামুটি করলেই আশা করি এনাফ। এখান থেকে বোর্ড পরীক্ষা আসার মতো যেগুলো কনসেপ্ট আছে সেগুলো ইনশাল্লাহ কাভার হয়ে যাবে এখান থেকে, ঠিক আছে? তো এই পর্যন্ত তোমরা ঠিকঠাক মতো বুঝতে পারছো কি না একটু দ্রুত জানাও, তাহলে আমি লাইভটা শেষ করে দেব এখানেই, এবং পরবর্তীতে তোমাদের ক্লাস রুটিনও জানিয়ে দেওয়া হবে। মোহাম্মদ বাশার অ্যান্সার দিয়েছে 2.5 গুণ 10⁻³ ওকে, এই যে পরিবর্তনটা, হ্যাঁ ডিফারেন্সটা হচ্ছে এটা। তো তোমরা সবাই মোটামুটি আমার সাথেই ছিলে পুরো ক্লাস জুড়ে, সবাই অনেক মোটামুটি কমেন্ট করেছো, অনেকের কমেন্টের হয়তো রিপ্লাই দিতে পারিনি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এবং সবাই মোটামুটি ক্লাসে ইন্টারেক্টিভ ছিলে, এটা আমার খুবই ভালো লাগছে বিষয়টা। এবং নেক্সট ক্লাসগুলোতেও আমি আশা রাখবো
তোমরা সুন্দর মতো খাতা কলম ক্যালকুলেটর নিয়ে ক্লাসে একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করবে, তাহলে এই যে প্রবলেমগুলো তোমরা নিজেরা সলভ করতে পারবে, ঠিক আছে? তো এই পর্যন্তই থাকবে মোটামুটি আমাদের আজকের এই ক্লাসটি। আমি শেষ করি। তোমাদের আর কোনো সমস্যা আছে কি না? জি ভাইয়া, সমস্যা নেই ভাই। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে ওভারঅল কেমন লাগছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কোনো জায়গায় যদি সমস্যা থাকে, হ্যাঁ, তোমাদের পার্সোনালি কোনো প্রবলেম থাকতে পারে, তো তুমি পেজের ইনবক্সে জানাইতে পারো, অথবা কমেন্টে জানাইতে পারো, অথবা আমাকেও পার্সোনালি ইনবক্সে জানাইতে পারো, ঠিক আছে? চেষ্টা করবো আমরা তোমাদের সমস্যার সর্বোচ্চ সমাধান করানোর। ওকে, তো এই পর্যন্তই রেখে আমি আজকের মতো শেষ করতেছি। ভাই কি শেষ করলেন নাকি? শেষ মোটামুটি। তোমাদের জুবাইর ভাই, এই যে দেখো ভাই কিন্তু সবকিছু ঠিকঠাক রাখে, তোমাদেরও সবকিছু ঠিকঠাক রাখতে হবে। যেমন দেখো এই যে ভাই হচ্ছে তোমাদের পড়াচ্ছে, বড় করে দিই, বড় করে দিই। এই যে খেলা দেখতেছে। ভাই বড় করে দিবেন নাকি একটু? সবকিছুই কিন্তু একসাথে কন্টিনিউ করলো ভাই। হ্যাঁ, তোমাদেরও ওইরকম আর কি সবকিছুই এই যে করতে হবে আর কি। ভাই তোমাদের কমেন্টও দেখছে, খেলাও দেখছে, পাশাপাশি যে ক্লাসটা নিল ভাই। কে কে ছিল রে? মাহিম ছিল, হ্যাঁ মাহিম ছিল, মুরাদ ছিল, আর কে কে ছিল শেষ পর্যন্ত দেখি? ছিল, অনেকেই ছিল। দেখি দেখি ভাইয়া, বাসার তোমার স্টুডেন্ট নাকি বাসা? হুম, আচ্ছা আচ্ছা। সিরাতুল মুত্তাকিন আমার মোড়া। ভাই কিন্তু রফিকুল, এই যে আমার ভাই। এও ভালোই, তোমার ভাই আজকে ভালোই অ্যান্সার করছে। হুম। আজকে সবাই মোটামুটি ভালো অ্যান্সার করেছে, সবাই আচ্ছা। খুব ভালো রেসপন্স করেছো। ঠিক আছে, তোমাদের তোমাদের অসংখ্য ধন্যবাদ। সামনের ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। ভাইয়ের ক্লাস তোমরা পাবা আর কি সামনে ইনশাল্লাহ। আর আমার ক্লাস হচ্ছে সামনে ত্রিকোণমিতি, ধরো তোমার 9 অধ্যায় এবং 10 অধ্যায় সাধারণ গণিতের সামনে, এই তোমার 11-12 তারিখের দিক। ঠিক আছে, ভালো থাকো এই পর্যন্ত, সবাই সুস্থ থাকো। বাসা হাসতেছে। ভাই ওকে, অফ করে দেন। ঠিক আছে, বন্ধ করে দেন। কি বন্ধু, সেরা ক্লাসই গেল তো নাকি? এটা এখানে না?